আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম। আজকে আপনাদের কাছে নিয়ে আসছি হচ্ছে সিবিএলএম 10 এবং এই সিবিএলএম এর নাম হচ্ছে ডিজাইনিং কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। আমরা জানি আমরা যারা সার্টিফাইড ট্রেনার বা অ্যাসেসর হতে চাই তাদেরকে 1 থেকে 12টি সিবিএলএম আমাদের আত্মস্থ করতে হবে বা এই 12টা সিবিএলএম এর উপর আমাদের দখল আনতে হবে। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য মতো বা আমাদের বেস্টটা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এখানে আমরা দুই ধরনের ভাষা ব্যবহার করেছি, একটা হচ্ছে বাংলা এবং আর একটা হচ্ছে ইংরেজি। বাংলাটা আমাদের যে বোঝার যে স্পষ্টতা আনয়নের জন্য এবং ইংরেজিটা হচ্ছে আমাদের যে অ্যাসেসমেন্টের দিন রাইট ডাউন করার জন্য, কারণ প্রশ্ন আসবে ইংরেজিতে, সুতরাং আমাদেরকে ইংরেজিতে লিখতে হবে শুধুমাত্র বোঝাটা পরিষ্কার করার জন্য এবং উদাহরণগুলো এবং আরও আত্মস্থ করতে পারেন যেন, সেই জন্য আমাদের এই বাংলা ব্যবহার করা। আমাদের এই কাজটা মূলত তাদের জন্য যারা অনেক দূরে থাকেন, যাদের দেখা গেল সংসারের কাজে ব্যস্ত থাকেন, বা এই যে আরটিও সেন্টারগুলো বা বিভিন্ন ধরনের ট্রেনিংগুলোয় ওইরকমভাবে অংশগ্রহণ করার সুযোগ হয় না, কিন্তু তাদের আবার আগ্রহও আছে এইগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার। তো তারা বাসায় বসে দেখা যেন রাতে 10টার পর বা 9টার পর ইউটিউব থেকে ডাউনলোড করে দেখতে পারেন বা ইউটিউব বসে লাইভ দেখতে পারেন। তাহলে হচ্ছে কি দেখা গেল যে তাদের জন্য যখন তারা ইচ্ছা মানে পুরোপুরি ফাইনালি মনস্থির করবেন যে এই অ্যাসেসমেন্টে বসবেন, তার আগেই অনেকগুলো টপিক তাদের কাছে পরিচিত মনে হবে। সুতরাং তখন তাদের ওই অ্যাসেসমেন্টের আগে তাদের প্রেশারটা কমিয়ে আনার জন্যই এই উদ্যোগটা নেওয়া। যারা হচ্ছে মানে প্রান্তিক জনগোষ্ঠী, ঘরের মা বোন, সংসারের কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য এটা মূলত। আমরা আশা করব আপনারা যদি মনোযোগ দিয়ে এই 12টা ক্লাস করেন তাহলে আপনাদের জন্য যেটা হবে অনেক সহজ হয়ে যাবে। কারণ এখানে তো দেখা গেল অনলাইন প্ল্যাটফর্মে একটা বড় সুযোগ হচ্ছে আপনি টেনে টেনে দেখতে পাবেন। একটা টপিক বুঝতে পারলেন না, আবার আপনি মানে কাউকে বলতে হবে না যে স্যার আবার একটু বলেন, যে আমি শুনতে পাইনি। বা আপনি কোনো একটা প্রোগ্রামে আছেন, আপনি 10 মিনিট শুনলেন, পরে আবার শুরু করলেন, আবার 20 মিনিট শুনলেন। তো এখানে এই ফ্লেক্সিবিলিটি গুলো আছে। তো এইখানে আমার ছোট্ট একটা প্রোফাইল দেওয়া আছে, যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে মেইল আইডিতে যোগাযোগ করতে পারেন। আল্লাহ আমাদের এই কর্মকাণ্ডকে সাদগায়ে জারিয়া হিসেবে কবুল করুক এবং আমরা খুশি হব যদি আপনারা আমাদের এই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করেন এবং শেয়ার দেন, লাইক দেন, তাহলে আমরা উৎসাহ পাবো এবং কমেন্টসে আপনাদের মতামতগুলো দিবেন কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, ভুলগুলো ধরিয়ে দেবেন, আমরা শুধরে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরই মানুষ হিসেবে আমাদের গণ্য করে আমাদের ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহর নামে শুরু করছি। সূরা তাহার 25 থেকে 28 নম্বর আয়াত। রাব্বিস রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমাদের সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহ কবুল করুক এবং মঞ্জুর করুক। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সক্ষমতা কিভাবে অর্জন করব। একজন মানুষ তার জীবনে যে সক্ষমতাগুলো অর্জন করে, সেই সক্ষমতাগুলো অর্জন করে লাইফ এক্সপেরিয়েন্সের মাধ্যমে, জীবনের অভিজ্ঞতা থেকে, ফর্মাল এডুকেশনের মাধ্যমে, শিক্ষানবিশ হিসাবে, অন দ্য জব এক্সপেরিয়েন্স, এবং জবে যে এক্সপেরিয়েন্স হয় সেই জবে থাকা অবস্থায় যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা, সেলফ হেল্প প্রোগ্রাম, নিজে নিজে যদি কোনো প্রোগ্রামের সাথে এনরোল হয়, শেখে, তাহলে যেমন আপনারা যারা এই চ্যানেলগুলো দেখছেন, 12টা ভিডিও দেখতেছেন বা এগুলো নিয়ে আপনাদের একটা কমপ্লিট করার একটা প্ল্যান আছে, তারা সেলফ হেল্প প্রোগ্রামের মাধ্যমে নিজেই নিজেকে সহযোগিতা করতেছেন, নিজের আগ্রহ থেকে পড়তেছেন। এরকম ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন ধরনের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমেও কিন্তু মানুষের সক্ষমতা বৃদ্ধি পায়। দেখেন, আমরা অনার্স মাস্টার্স পর্যন্ত যতটুকু না শিখি, চাকরির খাতিরে তার চাইতে মানে কর্মজীবনের অনেক কিছু আরো বেশি শিখি, কারণ ওখানে তো থিওরিক্যাল শিখি। এখানে এসে আমাকে এক্সেল শিখতে হয়, পাওয়ার পয়েন্ট শিখতে হয়, প্রেজেন্টেশন শিখতে হয়, এখানে আমাকে কিভাবে মানে প্রপোজাল রাইট আপ করতে হয় সেটা শিখতে হয়, কিভাবে
সুন্দরভাবে লেকচার দিতে হয় সেটা শিখতে হয়। মানে আমাদের মানে যে কর্মমুখী শিক্ষাগুলো আরো বেশি নিজেকে মানে সক্ষমতা অর্জনের জন্য আরো বেশি বেশি শিখতে হয় স্ব ইচ্ছা প্রণোদিত ভাবে। এখন কি ফিচার অফ দ্য কম্পিটেন্সি, এটা একটা খুব কমন, প্রায় এই কোশ্চেনটা আসে। কি ফিচার অফ দ্য কম্পিটেন্সি হচ্ছে বিং এবল টু ডু দ্য জব, নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, knowing what to do if things go wrong, having the right approach to do a job properly and safely। মানে প্রথমে হচ্ছে আমি কাজটা করতে সক্ষম কিনা, আমি জানি কিনা কাজটা কিভাবে এবং কেন হয়, মানে মেকানিজমটা কি, যদি কোথাও কোনো রং হয় তাহলে আমাকে কি করতে হবে সেটা আমি জানি কিনা। আর হচ্ছে হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ, সঠিক অ্যাপ্রোচের মাধ্যমে জবটা প্রপারলি এবং সেফলি করার সক্ষমতা আমার আছে কি না। এই চারটা কি ফিচার। এখন ডাইমেনশন অফ কম্পিটেন্সি, যেটা পেজ নাম্বার 63-তে পিডিএফ বই 10-এ দেওয়া আছে। ডাইমেনশন অফ কম্পিটেন্সি হচ্ছে চারটা: টাস্ক স্কিলস, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কম্পিটেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব অ্যান্ড রোল এনভায়রনমেন্ট। এই চারটা হচ্ছে আমার ডাইমেনশন অফ কম্পিটেন্সি। দ্য ডাইমেনশন অফ কম্পিটেন্সি প্রথমটা হচ্ছে টাস্ক স্কিল। টাস্ক স্কিলটা কি? দ্য এবিলিটি টু পারফর্ম দ্য টাস্ক। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো নির্দিষ্ট কাজ করার জন্য যে দক্ষতা প্রয়োজন, সেই দক্ষতা যদি থাকে সেটাই হচ্ছে টাস্ক স্কিল। ম্যানেজমেন্ট স্কিল কি? দ্য অ্যাবিলিটি টু ম্যানেজ এ রেঞ্জ অফ টাস্ক টু কমপ্লিট ওয়ার্ক রিকোয়ারমেন্ট। একটা কাজের প্রয়োজন অনুসারে একটা রেঞ্জ অফ টাস্ক, অনেকগুলো ছোট ছোট কাজকে সমন্বয় করে একটি বড় কাজ করার যে দক্ষতা, সেইটাই বলছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। বাংলায় বলছি পরিকল্পনা অনুযায়ী কতগুলো ছোট ছোট কাজ সমন্বয় করে একটি বড় কাজ সম্পন্ন করার দক্ষতাকে আমরা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলছি। এখানে কয়েকটি বিষয় জড়িত। প্রায়োরিটিস টাস্ক, আপনি কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পরে করতে হবে সেটা আপনার জানা থাকতে হবে। ইন্টিগ্রেট টাস্ক, একটার সাথে একটা টাস্ক কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, সংযুক্ত করতে হয় বা রিলেট করতে হয় সেটা জানতে হবে। প্ল্যান টাস্ক, একটা সুন্দর পরিকল্পনা করার আপনার দক্ষতা থাকতে হবে। আর অর্গানাইজড টাস্ক, একটা কাজগুলোকে সুন্দরভাবে অর্গানাইজভাবে সাজানো থাকতে হবে। এই চারটা দক্ষতাই হচ্ছে আমার টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে। এই চারটার সমন্বয় হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। এখন কন্টিজেন্সি ম্যানেজমেন্ট কি? ধরেন কোন একটি কাজ করতে গিয়ে আপনি তাৎক্ষণিক কোনো সমস্যায় পড়লেন, সেই তাৎক্ষণিক সমস্যাটা সমাধান করে এই কাজটি সম্পন্ন করতে পারাটাকেই হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। ধরেন আমি যদি বলি একটা মোটর সাইকেল আমি চালাবো, বাইক চালাবো, সে বাইকে আমার স্টার্ট নিচ্ছে না, সেলফ স্টার্ট নিচ্ছে না, তখন আমি কি করতে পারি? আমি ম্যানুয়ালি স্টার্ট দিতে পারি, তাহলে আমার দেখা গেল বাইকটা স্টার্ট নিবে। অনেক সময় দেখা গেল যদি এতে অবশ্যই আপনার হচ্ছে তেল থাকতে হবে, কিন্তু চোখ টানলে হয় কি ইলেকট্রিসিটিটা অনেক সময় ডাইরেক্ট হয়, ফ্লোটা একটু বেশি দেয়, স্টার্ট হয়। অনেক সময় দেখা গেল যে আপনি গাড়ি চোখ টেনে আপনি যখন চোখ সুইচটা টান দিবেন তখন গাড়ি শক্তি পায়, তখন তেল একটু বেশি খায়, কিন্তু আপনি কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল থাকার কারণে মানে তাৎক্ষণিক এই সমস্যা থেকে আপনি সমাধান পেলেন, মেকারের কাছে এসে আপনি এটা ঠিক করলেন। যেমন অনেক বাসায় দেখবেন এসিও আছে, ফ্যানও আছে, এটাও কিন্তু অনেক সময় কন্টিজেন্সি ম্যানেজমেন্টের একটা পার্ট হতে পারে। দেখা গেল যে আমার যদি এসি কাজ না করে আমার ফ্যান চলবে। আবার দেখবেন এসিও আছে, আবার বড় বড় জানালাও আছে, ভেন্টিলেশনের ব্যবস্থাও আছে, কারণ যদি এসি কাজ না করে আমি দরজা জানালা খুলে দিতে পারবো, হ্যাঁ, বড় বড় দরজা জানালা। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট হচ্ছে এরকম, নট এভরিথিং ইজ ইন দ্য ওয়ার্ক প্লেস গো অ্যারাউন্ড টু প্ল্যান। আপনাকে সবকিছু হচ্ছে আপনার প্ল্যান মতো যাবে না। দি এবিলিটি টু রেসপন্স টু ইরেগুলারিটিস অ্যান্ড ব্রেক ডাউন ইন দ্য রুটিন, আপনার ওই এবিলিটিটা থাকতে হবে রেসপন্স করার। কিসের? ইরেগুলারিটিস অ্যান্ড ব্রেক ডাউন ইন রুটিন। রুটিনের যে ইরেগুলারিটিস এবং ব্রেক ডাউন আছে, সেটা ব্রেক আছে, সেটা হচ্ছে আপনার
মানে তার সাথে রেসপন্স করার, পজিটিভলি রেসপন্স করার ক্ষমতা থাকতে পারে। আমরা যখন কোনো অ্যাসেসমেন্টে যাই, কোনো পরীক্ষায় যাই, আমাদের পুরো পরীক্ষাটার জন্য একটা কলম কি এনাফ না? অবশ্যই। তাহলে আমরা 2-3টা কলম নিয়ে যাই কেন? কারণ আমরা জানি না আমাদের আল্লাহ না করুক কোনো ইরেগুলারিটিস অ্যান্ড ব্রেক ইন রুটিন বা নিয়মের ব্যত্যয়ের সাথে আমাদের যদি মুখোমুখি হতে হয়, তাহলে সেকেন্ড কলমটা দিয়েও আমরা কাজ চালিয়ে নিয়ে আসতে পারবো। জব অ্যান্ড রোল এনভায়রনমেন্ট। কর্মস্থলে সকলের প্রয়োজন মিটিয়ে সুসম্পর্ক বজায় রেখে নিরাপত্তার সাথে কাজ করার দক্ষতাই হচ্ছে জব অ্যান্ড রোল এনভায়রনমেন্ট। তাহলে বলছে কি, দ্য অ্যাবিলিটি টু ডিল উইথ রেসপন্সিবিলিটিস অ্যান্ড এক্সপেকটেশন অফ দ্য ওয়ার্ক প্লেস। আপনি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, সবার সাথে একটা কাজের পজিটিভ এনভায়রনমেন্ট বজায় রাখবেন, গ্রিন প্র্যাকটিস করবেন, যাকে যতটুকু রেসপেক্ট করা দরকার ততটুকু রেসপেক্ট করবেন, পিয়ার রিভিউ গ্রহণ করবেন, এবং হচ্ছে আপনি যে কাজটা জানেন অন্যদের প্রয়োজন হলে অন্যদেরকে আপনি নিজের দায়িত্বে সেগুলো শিখাবেন। এই যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট, ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, এটাই হচ্ছে জব অ্যান্ড রোল এনভায়রনমেন্ট। কর্মস্থলে সকলের প্রয়োজন মিটিয়ে সুসম্পর্ক বজায় রেখে নিরাপত্তার সাথে কাজ করার দক্ষতাই হচ্ছে জব অ্যান্ড রোল এনভায়রনমেন্ট। দেখেন, অনেক সময় দেখা যায় আমাদের অফিসে আমার হাতে ওইরকম কোনো কাজ থাকে না, সব সময় না, কিছু সময়। ওই সময় অন্য ডিপার্টমেন্টের আবার হাতে কাজ থাকে। এখন আলটিমেটলি আমি অনেক সময় বলি কি, যে ভাই আমার হাতে তো ওইরকম কোনো কাজ নাই, যদি কোনো কাজ থাকে আমাকে দিতে পারেন, আমি আমার কাজগুলো হেল্প করতে পারে। তা দেখা গেল ওরা ফাইন্যান্সের কাজ বা অন্য কোনো ইউনিটের কাজ, আমি তো ভালো বুঝবো না। ওরা বললো, ভাই আপনি একটা কাজ করেন, এই আমাদের এই ফাইলটায় কর্নারে এই কাগজগুলায় 1 থেকে নাম্বারিং করেন, দেখেন যেন কোনো পৃষ্ঠা বাদ না যায়। আমি আস্তে আস্তে দেখা গেল 1 থেকে নাম্বারিং করলাম, 1 থেকে হয়তো বা 200 নাম্বারিং করলাম, আস্তে আস্তে গুনে, এবং পরে গুনেও দেখলাম 200 পেজে আছে, তাহলে ঠিকই আছে। এই যে একটা কাজ করলাম, এটা তো তাদের, এই কাজটা আমার করার কথা ছিল না, আমি করার ফলে হচ্ছে তাদের মধ্যে আমাদের একটা আন্তরিকতা তৈরি হয়েছে, হৃদ্রতা তৈরি হয়েছে। আমার কাজে না লাগুক বা না লাগুক সেটা পরের কথা, তাদের প্রতি তো আমি একটা পজিটিভ ভাইব দিলাম, তাই না? এখন আমি যে কি ফিচার অফ দ্য কম্পিটেন্সি বললাম, ডাইমেনশন অফ কম্পিটেন্সি, এই দুইটা মূলত কিন্তু একই। কেমন করে এক? বিং অ্যাবল টু ডু দ্য জব, এটা কি টাস্ক স্কিল না? টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলতে যে জিনিসটা বোঝায়, নোয়িং টু হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, আমরা কি সেটা জানি না? তাহলে তো সেটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলই তো বলতেছি, নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং। তাহলে জব অ্যান্ড রোল এনভায়রনমেন্ট, হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব। একটা রাইট অ্যাপ্রোচটা কি? আপনি সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করবেন, এইটাই তো রাইট অ্যাপ্রোচ না? তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই ডাইমেনশন অফ কম্পিটেন্সি আর কি ফিচার অলমোস্ট একই। কিন্তু পরীক্ষায় যদি আপনার কি ফিচার অফ দ্য কম্পিটেন্সি আসে, আমি কিন্তু লিখবো বিং এবল টু ডু দ্য জব, নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, knowing what to do if things go wrong, and having the right approach to do a job. আবার ডাইমেনশন যদি আসে তাহলে আমি লিখবো টাস্ক ম্যানেজমেন্ট, টাস্ক স্কিলস, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস, জব অ্যান্ড রোল এনভায়রনমেন্ট। হ্যাঁ, ক্লিয়ার? অনেক সময় পুরো কোশ্চেনটা এরকম ভাবে আসে না, অনেক সময় আসে যে সম্পর্ক, অফিসে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে গেলে কোন কম্পিটেন্সিটা আমার দরকার। এখন সুসম্পর্কটা বজায় রাখতে গেলে তো জব অ্যান্ড রোল এনভায়রনমেন্টই দরকার। তো এরকম ভাবে, হ্যাঁ, যে আমি কোনো একটা প্রবলেমে পড়লাম, সেই প্রবলেমটা সমাধানের জন্য আমার কোন স্কিলটা, কম্পিটেন্সি, মানে ডাইমেনশন অফ কম্পিটেন্সি কোনটা দরকার, তাহলে কম্পিটেন্সি মানে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, একটা প্রবলেম পড়লে। এখন বলছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের পারপাস কি? দেখেন, purpose of the assessment is closely linked with linked to its contest. কন্টেস্টের সাথে পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট কিন্তু ক্লোজলি লিঙ্ক করা। অ্যাকচুয়ালি দ্য কন্টেস্ট ইনক্লুডস দ্য পারপাস। আসলে কন্টেস্ট ইনক্লুড করে, পারপাস ইনক্লুড করে। এখন এখানে কি বলছে, এখানে যেটা বলছে সেটা আমি একটু পরে বলি। বাংলায় বলতেছে প্রার্থীদের পূর্ব এবং বর্তমান দক্ষতার স্বীকৃতি। তাই তো আমি আগে যা জানি
বা বর্তমানে যে দক্ষতাটা আছে সেই দক্ষতার স্বীকৃতি চাচ্ছি, সেই জন্যই তো আমরা অ্যাসেসমেন্টে আসছি। আমার যদি দক্ষতার স্বীকৃতি থাকতো, আমার যদি পেপার থাকতো, সার্টিফিকেশন থাকতো, আমি কি আসলে আসতাম এখানে? না। প্রার্থীদের বিদ্যমান যোগ্যতার স্বীকৃতি, আমার বর্তমানে এক্সিস্টিং যে যোগ্যতা আছে সেই যোগ্যতার স্বীকৃতিও চাচ্ছি। প্রশিক্ষণের প্রয়োজন বা অগ্রগতি শনাক্তন করতে আমি যে একটা ট্রেনিং এর পর যখন অ্যাসেসমেন্ট নিব, তাহলে এই প্রশিক্ষণের যে অগ্রগতি, কতটুকু মানুষ আত্মস্থ করতে পারছে, কতটুকু তার কাজে লাগতেছে, কতটুকু তার নলেজ লেভেলে সাস্টেইন করছে, এই বিষয়গুলো আমি মেজার করতে পারবো। একটি যোগ্যতার দিকে অগ্রগতি স্থাপন করতে আমার যোগ্যতা কতটুকু হলো সেটা মেজার করতে পারবো। প্রার্থীদের যে ট্রেনিং গ্যাপ, সেই গ্যাপটা নির্ধারণ করতে পারবো। যা শেখা দরকার ছিল কতটুকু তারা শিখতে পারছে আর কতটুকু শিখতে পারে নাই। কাজের কর্মক্ষমতা পরিমাপ করতে, আমি কোন কোন কাজ করতে আমার অ্যাবিলিটি আছে, কোন ধরনের কাজ আমি করতে পারি সেটা। এটা কিন্তু পেজ নাম্বার 23-এ বলছে সিবিএলএম বুক 10। এখন এই কথাটাই বলছে, to recognize prior learning and current competency, to identify training needs or progress, to determine training gaps of the candidates, to measure work performance, to meet organizational requirement for the work, operate equipment, develop new skill, to gain a particular qualification or a license. এই কথাটা আমাদের সিবিএলএম 10-এর 23 নম্বর পৃষ্ঠায় বলছে, সিবিএলএম 12-র পেজ নাম্বার 36-এও বলা আছে। এখন পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট কিন্তু দেখবেন অ্যাসেসররা অ্যাসেসমেন্টে গেলে বলে আমরা কেন আসছি, সবাই বলে আমরা অ্যাসেসমেন্ট দিতে আসছি। আমরা কি উদ্দেশ্যে আসছি সবাই জানি তো? হ্যাঁ, আমি আসছি সমাধান করতে, আমার সার্টিফিকেট দরকার। আরেকজন বললাম বিদেশ যাব, সেজন্য দরকার। তাহলে আমরা কি বুঝতে পারছি পারপাসটা কাকে বলে, কোন উদ্দেশ্যে আমি অ্যাসেসমেন্টে আসছি। এখন what are the characteristics of competency based assessment? competency based assessment ক্যারেক্টারিস্টিক গুলো কি কি? ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে এভিডেন্স বেস। এই কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট এভিডেন্স বেস, এভিডেন্স ছাড়া সে কোনো কথা বলবে না। তার ডিসিশন আর মেড ইউজিং দ্য এভিডেন্স। আপনার সাথে খুব ভালো সম্পর্ক, আপনি খুব ভালো জায়গায় চাকরি করছেন, ইট ডাজ নট মেক এনি সেন্স, এটা আমার কাছে কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমার এভিডেন্স। তো বলছে ক্রাইটেরিয়ন রেফারেন্স। ক্রাইটেরিয়ন রেফারেন্স হচ্ছে একটা সেট স্ট্যান্ডার্ডের এগেনস্টে আপনার মানে পারফরমেন্সকে মেজার করা। তা কম্পেয়ার টু দ্য সেট স্ট্যান্ডার্ড, আমার যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের সাথে আপনি যেটা লিখলেন সেটার কতটুকু মানে সামঞ্জস্যপূর্ণ। এভিডেন্স ফ্রম দ্য ট্রেনিং ক্যান্ডিডেট। কম্পিটেন্সি ইজ ডিটারমাইন্ড বাই দ্য এভিডেন্স প্রোভাইডেড। আপনি যে এভিডেন্সটা দিলেন সেটা আপনার কম্পিটেন্সিকে কতটা রিপ্রেজেন্ট করে। পারফরমেন্স টু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যে আমার যে ক্রাইটেরিয়াগুলো আছে, ফোকাসেস অন দ্য পারফর্মিং ওয়ার্ক প্লেস অ্যাক্টিভিটিস টু ইন্ডাস্ট্রি নর্ম। আমি যে কাজগুলো করতে দিল সেই কাজগুলো আমি ইন্ডাস্ট্রি নর্মস এবং যে স্ট্যান্ডার্ড আছে সেইগুলো মেনটেন করে আমি এই কাজগুলো করতে পারি কিনা। ইন্ডাস্ট্রি নর্মস গুলো কি কি? আমাকে পিপি মেনটেন করতে হবে, আমাকে হেলাফেলা ভাবে মেশিন ব্যবহার করা যাবে না, আমাকে মনোযোগী থাকতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা কাজ আমার দক্ষতার সহিত করতে হবে, হ্যাঁ, অ্যালার্ট থাকতে হবে। সেই রকম বলছে যে কালেক্টেড ওভার টাইম, এভিডেন্স ক্যান বি গ্যাদার ওভার টাইম। এভিডেন্সটা মানে আমরা ওভার টাইমে গ্যাদার করতে পারি, এভিডেন্স ক্যান বি গ্যাদার্ড ওভার টাইম। এখন রিলায়েবল জাজমেন্ট, আপনি যে অ্যাসেসর হিসাবে যে মানে অ্যাসেসমেন্টটা করলেন সেটা অবশ্যই রিলায়েবল হইতে হবে, বিশ্বাসযোগ্য হইতে হবে, হ্যাঁ, রিলায়েবল হইতে হবে। এখন কারণ কি, যে ডকুমেন্টগুলো পেলাম সেই ডকুমেন্টই বলে দেবে ওয়েদার দ্য ক্যান্ডিডেট ইজ কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট। জাজমেন্টটা বিচার হবে হচ্ছে এভিডেন্সের উপর ভিত্তি করে। এবং এখানে রিলায়েবল বলতে বোঝাচ্ছি যে এখানে অ্যাসেসর যদি মানে এক্স এর জায়গায় ওয়াই আসে তাহলেও ওই এভিডেন্সে তাকে নট ইয়েট কম্পিটেন্ট করবে। আবার এক্স এর জায়গায় যদি ওয়াই আসে, যদি এক্স হচ্ছে কম্পিটেন্ট করে, ওয়াইও কম্পিটেন্ট করবে, কারণ এভিডেন্সই বলতেছে সে কম্পিটেন্ট। এখন প্রিন্সিপাল অফ দ্য মানে অ্যাসেসমেন্ট, মানে প্রিন্সিপাল অফ দ্য কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের হচ্ছে 4টা।
একটা হচ্ছে ভ্যালিড, একটা হচ্ছে রিলায়েবল, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল, আর একটা হচ্ছে ফেয়ার। এই চারটা প্রিন্সিপাল নিয়ে হচ্ছে আমাদের কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট হয়। প্রিন্সিপাল, এখন প্রিন্সিপাল চারটা কি, এটা কিন্তু খুব কমন কোশ্চেন এবং এটা কিন্তু আসে। ধরেন প্রথম হচ্ছে অ্যাসেসমেন্ট ভ্যালিড বলতে কি বোঝাচ্ছি? অ্যাসেসমেন্ট বৈধ হয় তখন যখন তারা অ্যাসেসমেন্ট করার জন্য যা যা দাবি করে। অ্যাসেসর মনে বললো যে আমি এই জিনিসগুলো আমি করব, তা যদি অ্যাসেসমেন্ট চলাকালীন সময় করতে পারে। তারপর হচ্ছে অ্যাসেসর কি কি মূল্যায়ন করবে। অ্যাসেসর মূল্যায়ন করবে হচ্ছে সে সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন হতে হবে। অ্যাসেসর যা মূল্যায়ন করা দরকার বা যে বিষয়গুলো এভিলেট করা দরকার তা যদি সে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে তাহলে সেটা ভ্যালিড হবে। এভিডেন্স পর্যাপ্ত হলে, আপনি সাফিসিয়েন্ট এভিডেন্স থাকতে হবে। এভিডেন্স পর্যাপ্ত হলে অ্যাসেসমেন্টের বৈধতা অর্জিত হয় এবং সংগৃহীত এভিডেন্স যেন ক্রাইটেরিয়া এবং স্ট্যান্ডার্ডের প্রকৃত প্রয়োজনীয়তা প্রতিফলন করে। পাশাপাশি বলছে কি, অ্যাসেসমেন্টকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে। আপনি অ্যাসেসমেন্ট করলেন মন গড়া, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সাথে এর কোনো মিল নাই, তাহলে এটা আপনি ভ্যালিড হবে না। আপনাকে যা মূল্যায়ন করা দরকার ছিল আপনি সেটা মূল্যায়ন করলেন না। আপনি এই যে যে জ্ঞান এবং দক্ষতাকে তাদের ব্যবহারিক প্রয়োগের সাথে একীভূত করতে হবে। তারা যে জ্ঞান এবং দক্ষতা অর্জন করলো তাকে ব্যবহারিক প্রয়োগের সাথে যদি একীভূত করতে পারে তাহলে হবে হচ্ছে ভ্যালিড। তাহলে আমরা এখানে ভ্যালিডটা পেলাম। এই ভ্যালিডটা যদি আমরা ছোট করে ইংরেজিতে লিখতে চাই, আমরা বেগুনি কালারের এই বোল্ড করা জিনিসটুকু লিখলে হবে। অ্যাসেস হোয়াট দে ক্লেম টু অ্যাসেস, অ্যাওয়ার অফ হোয়াট ইজ টু বি অ্যাসেসড, এভিডেন্স ইজ সাফিসিয়েন্ট, ভ্যালিডিটি ইজ অ্যাচিভড হোয়েন এভিডেন্স ইজ সাফিসিয়েন্ট। তারপর বলছে ইন্টিগ্রেটেড নলেজ অ্যান্ড স্কিল উইথ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আপনার যে নলেজ এবং স্কিল আছে তা প্র্যাকটিক্যাল সাথে অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেটেড হতে হবে। ইট ইজ টেস্টিং হোয়াট ইজ নিড টু টেস্ট, তাহাই শুধুমাত্র টেস্ট করতে হবে যা প্রয়োজন টেস্ট করার। আর বলছি ইট ইজ টেস্টিং হোয়াট ইজ ট্রেনিং প্রোগ্রাম প্রমিস টু প্রোভাইড অ্যান্ড ডেলিভার, তাহাই টেস্টিং করা হবে যা ট্রেনিং কমিটমেন্ট করছে, প্রমিস করছে, যা মানে করবে, এবং প্রোভাইড অ্যান্ড ডেলিভার, এবং যা প্রোভাইড করছে এবং যা ডেলিভার করছে তার উপর ভিত্তি করে। আপনি ট্রেনিং এ করানোই হয় না এই জিনিস আপনি মনে করেন দেখা গেল যে অ্যাসেসমেন্টে দিলেন, তাহলে তো সেটা পারবে না। ভ্যালিড হতে গেলে কি কি লাগবে সেই বিষয়গুলো আমরা আশা করি ক্লিয়ার হয়েছি। তাহলে রিলায়েবল কি? রিলায়েবল হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড অ্যাকুরেসি অফ এ অ্যাসেসমেন্ট প্রসেস। যখন আমার এই অ্যাসেসমেন্ট প্রসেসে কনসিস্টেন্সি এবং অ্যাকুরেসি বজায় রাখতে পারবো তখনই হচ্ছে আমাকে একে রিলায়েবল বলবো। রিলায়েবল মিনস কি, under the same condition for the same unit of competency all assessors should reach the same decision based upon the collected evidence. আমি রহিম, আমি যদি এই স্ট্যান্ডার্ডের এগেনস্টে, সেট অফ স্ট্যান্ডার্ডের এগেনস্টে আমি যদি কোনো ক্যান্ডিডেটকে নট ইয়েট কম্পিটেন্ট করি এভিডেন্সের বেসডে, তাহলে যদি সেইখানে সালাম নামে কেউ আসে সেও ওই এভিডেন্সের ভিত্তিতে নট ইয়েট কম্পিটেন্ট করবে, কারণ ওই স্ট্যান্ডার্ডের এগেনস্টে যে এভিডেন্সটা জমা দিছে সেটা কম্পিটেন্ট হওয়ার মতো নয়। তার মানে যেই আসুক সেটা কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে ওই এভিডেন্স তাকে সেম রেজাল্ট দেবে অলওয়েজ, সেটাই বলছে। ফ্লেক্সিবলটা কি? ফ্লেক্সিবলটা হচ্ছে লার্নার ক্যান ডেমনস্ট্রেট দ্য লার্নিং থ্রু ডিরেক্ট, ইনডিরেক্ট অ্যান্ড সাপ্লিমেন্টারি এভিডেন্স। লার্নার তার ডেমনস্ট্রেট করতে পারবে, তার যে শিক্ষাটা হলো, লার্নিংটা হলো, সেটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্সের মাধ্যমে দেখাতে পারবে, ইনডিরেক্ট এভিডেন্সের মাধ্যমে দেখাতে পারবে, সাপ্লিমেন্টারি এভিডেন্সের মাধ্যমে দেখাতে পারবে। ফ্লেক্সিবিলিটি অ্যালাউস রেসপন্সিবল রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ইন টাইমিং, ফরম্যাট, রিটেন অর ভার্বাল অর অ্যাসেসমেন্ট লোকেশন। হ্যাঁ, এটা বলছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। টাইমিংয়েও রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হতে পারে। দেখা গেল যে যে ডিসেবিলিটি আছে, হাতে লিখতে সমস্যা, তাকে 10 মিনিট বাড়াই দেওয়া হইলো। বা দেখা গেল যে ডান হাত দিয়ে লিখতে পারে না, বাম হাত দিয়ে তারা বাম হাতের একটা চেয়ারের করা হইলো। বা সে প্রশ্ন দেখতে পাচ্ছে না, কেউ পড়ে পড়ে তাকে প্রশ্ন শোনালো, এরকম। হ্যাঁ, তো লিখতে পারতেছে না, সে একজন রাইটার নিল যে তার কথা শুনে শুনে সে প্রশ্নগুলোর অ্যান্সার দিবে। অ্যান অ্যাসেসমেন্ট লোকেশন, এই কথাগুলাই বলছে ফ্লেক্সিবিলিটি। এখন ফেয়ার হচ্ছে কি?
ফেয়ার হচ্ছে যে অ্যাসেসমেন্টের ভিতরে কোনো বয়স, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, এই অঞ্চলের ভেদাভেদ থাকবে না, যুগোপযোগী হবে, তাকে ফেয়ার বলে। যেমন অ্যাসেসমেন্ট আর ফেয়ার হোয়েন অ্যাক্সেসেবল টু অল ক্যান্ডিডেটস রিগার্ডলেস অফ এজ, জেন্ডার, ডিসেবিলিটি, ব্যাকগ্রাউন্ড, ল্যাঙ্গুয়েজ, ভাষা, স্থান, কাল, পাত্র, লিঙ্গ, বয়স, ডিসেবিলিটি, ব্যাকগ্রাউন্ড, এগুলো কোনো ম্যাটার না। আপনি তাকে অ্যাসেসমেন্ট নেবেন, ওই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আপনি তাকে কি করবেন। দি প্রসেস মাস্ট বি ট্রান্সপারেন্ট, এই যে আপনি তাকে যে অ্যাসেসমেন্ট নিলেন সেটা একটা স্বচ্ছ হতে হবে, অ্যান্ড অ্যাক্সেসেবল অ্যাপিল, অ্যান্ড উইথ দ্য অ্যাক্সেসেবল অ্যাপিল, এবং সে যদি আপিল করতে চায় সে আপিল যেন করতে পারে, সেই সক্ষমতা মানে সেই সুযোগটা যেন তাকে দেওয়া হয়, এইটাই বলছে ফেয়ার। এখন বলছে হোয়াট আর দ্য বেঞ্চমার্ক অফ দ্য কম্পিটেন্সি বেজ অ্যাসেসমেন্ট। কম্পিটেন্সি বেজ অ্যাসেসমেন্টের কতগুলা বেঞ্চমার্ক আছে, যেমন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সিএস, কোয়ালিফিকেশন ডিসক্রিপশন, অ্যাসেসমেন্ট প্ল্যান, সার্টিফিকেট রিকোয়ারমেন্ট, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর টু ওয়ার্ক ইনস্ট্রাকশন, অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট অর টুলস, এভিডেন্স রিকোয়ারমেন্ট, organizational policies and workplace procedure, work healthy and safety legislation, code of practice, guideline, course outline, এগুলো সবগুলো হচ্ছে বেঞ্চ অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, যেটা পেজ নাম্বার 33 তে দেওয়া আছে। এখন আমার কথা হচ্ছে এই পুরো তো আমি লিখতে পারবো না, আমি যদি চারটাও লিখি, হ্যাঁ পাঁচটা লিখতে পারলে ভালো, যদি চারটাও লিখি তাহলেও বুঝতে পারবে যে এটা আমার জানা আছে। এখন ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে আর সামেটিভ অ্যাসেসমেন্ট, এই দুই ধরনের অ্যাসেসমেন্ট নিয়ে আমরা আসলে অ্যাসেসমেন্টটা আলোচনা করব। আপনারা সবাই জানেন যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে একটা প্রস্তুতিকালীন মূল্যায়ন, সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন। এই জিনিসটা আমাদের পেজ নাম্বার 33-তে আছে এবং সিবিএলএম 12-এও এটা আমাদের 52 নম্বর পেজে আছে। এখন আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলতে গেলে বলতে হয় যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন বা প্রস্তুতিকালীন মূল্যায়ন। পাঠদান চলাকালে এটা ট্রেনার দ্বারা পরিচালিত হয় এবং যা দ্বারা অংশগ্রহণকারীদের অন্তর্বর্তীকালীন অগ্রগতি পরিমাপ করা যায়। এটা কন্ডাক্ট করে কে? ট্রেনার। কোন সময় কন্ডাক্ট করে? পাঠদান চলাকালীন অবস্থায়, এবং এটার উদ্দেশ্যটি কি? অন্তর্বর্তীকালীন অগ্রগতি পরিমাপ করা। তাহলে বলছে যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইজ এ কন্ডাক্টেড ডিউরিং ট্রেনিং অ্যান্ড ইট ইজ ডিজাইন অ্যান্ড কন্ডাক্টেড বাই দ্য ট্রেনার। এটা কন্ডাক্টেড ডিউরিং ট্রেনিং অ্যান্ড ইট ইজ ডিজাইন অ্যান্ড কন্ডাক্টেড বাই দ্য ট্রেনার। সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে সামগ্রিক বা চূড়ান্ত বা সমষ্টিমূলক মূল্যায়ন পাঠদান শেষে অ্যাসেসর দ্বারা পরিচালিত হয়, সনদায়ন করা হয়। মূলত সামেটিভ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হচ্ছে সনদায়ন করা, এবং এইটা যে সার্টিফাইড অ্যাসেসর দ্বারা এই অ্যাসেসমেন্টটা নেওয়া হয়। এখানে ট্রেনার কোনো ধরনের ভূমিকা পালন করতে পারে না, এটা শুধুমাত্র সার্টিফাইড অ্যাসেসর, এবং এখানে কোনো যেন শুধরানোর কোনো কিছু নাই, এটা একেবারেই সর্বশেষ অ্যাসেসমেন্ট, এর ফলে আপনাকে ফলাফল ঘোষণা করা হবে। বলা হয় যে সামেটিভ অ্যাসেসমেন্ট ইজ ইউজুয়ালি কন্ডাক্টেড at the end of the period of the training. This kind of assessment is used for the purpose of the recognition or certification. রিকগনিশনের জন্য এবং সার্টিফিকেশনের জন্য এই অ্যাসেসমেন্টটা হয়ে থাকে। And what are the main way of the assessment? পেজ নাম্বার 33-তে বলা হয়েছে যে for the sake of simplicity there are 4 main way of assessment. চারটা পদ্ধতি রয়েছে মেইন ওয়ে অফ দ্য অ্যাসেসমেন্টের। একটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ রিয়েল ওয়ার্ক, অ্যাসেসমেন্ট অফ সিমুলেটেড ওয়ার্ক, আর রিটেন ওয়ার্ক, আর ওরাল রেসপন্সেস। এই চারটা অ্যাসেসমেন্টের কথা বলছে যে মেইন ওয়ে অফ অ্যাসেসমেন্ট, মানে একেবারে রিয়েল কন্ডিশনে অ্যাসেসমেন্ট নেওয়া যেতে পারে। সিমুলেটেড হচ্ছে আপনি রিয়েলের মতো করে সাজিয়ে দেখা গেল ওখানেও আপনি অ্যাসেসমেন্ট নিতে পারেন। এই চারটা আমাদের মুখস্থ করতে হবে। এখন বলছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং অবজারভেশন। অবজারভেশনের আসলে উদ্দেশ্যটা কি, হ্যাঁ, এবং ডেমনস্ট্রেট মেথড অফ দ্য অ্যাসেসমেন্ট অথবা ডেমনস্ট্রেট মেথডের উদ্দেশ্যটা কি। দ্য পারপাস অফ দ্য অবজারভেশন অফ দ্য ডেমনস্ট্রেশন মেথড
অফ দ্য অ্যাসেসমেন্ট। বলছে অ্যাসেস প্রসেস অ্যাপ্লিকেশন, এই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, প্রসেস অ্যাপ্লিকেশন গুলো ঠিক মতো চলতেছে কিনা সেইটা অ্যাসেস করা। প্র্যাকটিক্যাল স্কিল, ক্যান্ডিডেটদের প্র্যাকটিক্যাল স্কিল আছে কিনা সেটা অ্যাসেস করা। স্কিল ইন প্রডিউসিং এ প্রোডাক্ট, এখানে তাদের একটা প্রোডাক্ট প্রডিউস করার মতো। হ্যাঁ, এখন প্রোডাক্ট বলতে এখানে কি বোঝায়? প্রোডাক্ট বলতে বোঝায় দেখা গেল যে সে একটা কি বলবো, সে একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারে কিনা, সেটা একটা প্রপোজাল তৈরি করতে পারে কিনা। হ্যাঁ, তো বলছে অ্যাসেস স্কিলস ইন প্রডিউসিং এ প্রোডাক্ট, একটা প্রোডাক্ট প্রডিউস করার মতো স্কিল তার আছে কিনা সেইটা অ্যাসেস করা। অ্যাসেস আন্ডারপিনিং স্কিল, একটা মাস্ট নো স্কিল যেটা দরকার সেটা সে আছে কিনা সেটাও অ্যাসেস করে। চারটা জিনিস আমাদেরকে আত্মস্থ করতে হবে। এখন বলছে নেম দ্য টুলস ইউজড ফর অবজারভেশন, আমরা অবজারভেশনের জন্য কি কি জিনিস টুলস ব্যবহার করে থাকি। এখন একটা অবজারভেশন চেকলিস্ট, অবজার্ভ করলে তো হবে না, সেই অবজার্ভ যেটা করলাম সেটাকে তো আমাকে অবজারভেশন চেকলিস্টে আমাদের নোট টুকে নিতে হবে। পিয়ার রিপোর্ট, পিয়ার রিপোর্ট বলতে বোঝাচ্ছে একজন টিচারের পিয়ার হচ্ছে একজন টিচার, একজন ছাত্রর পিয়ার হচ্ছে একজন ছাত্র। মানে এটা পিয়ার সম্পর্কে পিয়ার রিপোর্ট, পিয়ারের যদি কোনো রিপোর্ট থাকে সেটা। থার্ড পার্টি রিপোর্ট হচ্ছে দেখা গেল যে থার্ড পার্টি রিপোর্ট হচ্ছে আগের প্রিভিয়াস জবের যে সুপারভাইজার ছিল তার কোনো রিকমেন্ড, মানে তার কোনো রিপোর্ট অথবা টেস্টিমনি, এগুলো থার্ড পার্টি রিপোর্ট। সেলফ ইভ্যালুয়েশন, নিজেরও একটা মূল্যায়ন আছে, সেটাও একটা। এই এই যে অবজারভেশন চেকলিস্ট, পিয়ার রিপোর্ট, থার্ড পার্টি রিপোর্ট এবং সেলফ ইভ্যালুয়েশন, এগুলো হচ্ছে নেম অফ দ্য টুলস ইউজড ফর অবজারভেশন, ডেমনস্ট্রেশন মেথড অফ অ্যাসেসমেন্ট। এই 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 প্রশ্নের এইটা আমরা চারটা আমাদেরকে করতে হবে। দেখেন যখন অ্যাসেসমেন্টে যায়, যখন লাস্ট ওরাল অ্যাসেসমেন্ট হয় তখন জিজ্ঞেস করে কি মনে করেন আপনি আপনি মানে আজকে যে অ্যাসেসমেন্টে বসছেন, আপনি পুরা যে প্রশ্ন আসছে বা আপনি যে উত্তর করছেন বা যে রাইট ডাউন করছেন এতে আপনি সন্তুষ্ট কিনা। তখন কিন্তু নিজেই বলে যে আমি সন্তুষ্ট, আমি কম্পিটেন্ট হব। বা অনেকে বলে যে আমি আজকে এই প্রক্রিয়া অতটা না, আমাকে আরো একটু প্রিপারেশন নিতে হবে। এখন বলছে দ্য পারপাস অফ ইউজিং রিটেন অ্যাসেসমেন্ট মেথড, নেম অফ দ্য টুলস ইউজড ফর রিটেন অ্যাসেসমেন্ট। রিটেন অ্যাসেসমেন্টের আসলে মানে মানে পারপাসটা কি? বলছে অ্যাসেস দ্য নলেজ অফ দ্য পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্টের নলেজটাকে জাজ করার জন্যই হচ্ছে আমাদের রিটেন অ্যাসেসমেন্ট। এখন কি কি টুলস ব্যবহার করা হয়? ওয়ার্কশিট ব্যবহার করা হয়, মাল্টিপল চয়েস ব্যবহার করা হয়, রাইট ডাউন শর্ট অ্যান্সার করা হয়, এসে করা হয়। মানে বড় প্রশ্ন দেওয়া হয়, ছোট প্রশ্ন দেওয়া হয়, মাল্টিপল চয়েস দেওয়া হয় এবং একটা লেখার খাতা বা ওয়ার্কশিট দেওয়া হয়। এগুলো হচ্ছে সব মানে টুলস। তারপর বলছে যে হোয়াট ইজ দ্য প্রসেস অফ ডিজাইনিং কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের ডিজাইনিংটা কিভাবে হয়? বলছে প্রথমে আপনাকে যেটা করবে সিএস অথবা পিসি বা পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এই দুইটাকে আপনাকে অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, আইডেন্টিফাইং কম্পোনেন্ট স্কিলস অ্যান্ড কি কম্পিটেন্সিস, আপনাকে চিহ্নিত করতে হবে যে মানে স্কিলগুলো কি কি দরকার এবং কি কম্পিটেন্সি কি দরকার। তারপর প্রিপেয়ার অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স, আপনাকে একটা অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স তৈরি করতে হবে, আর না হলে তো আপনি সুন্দরভাবে অ্যাসেসমেন্ট পরিচালনা করতে পারবেন না। এস্টাবলিশ অ্যাসেসমেন্ট মেথড, আপনি কোন কোন অ্যাসেসমেন্ট মেথড গুলা নেবেন, কোন প্রশ্নের জন্য কোন মেথড অ্যাপ্রোপ্রিয়েট, সেগুলো আপনাকে এস্টাবলিশ করতে হবে। এস্টাবলিশ অ্যান্ড ডেভেলপ অ্যাসেসমেন্ট টুলস, আপনাকে অ্যাসেসমেন্ট টুলস গুলো ডেভেলপ করতে হবে। এখন এখানে একটা প্রশ্ন আছে 47 নম্বর পেজে, যে হুইচ সেকশন অফ দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড শুড ইউ কনসাল্ট টু ডিটারমাইন অ্যাসেসমেন্ট মেথড। এটার উত্তর হবে এভিডেন্স গাইড। হুইচ সেকশন অফ দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড শুড ইউ কনসাল্ট টু ডিটারমাইন অ্যাসেসমেন্ট মেথড। অ্যাসেসমেন্ট মেথড নিয়ে ডিটারমাইন, মানে এটার উত্তর হচ্ছে এভিডেন্স গাইড। এভিডেন্স গাইডে আপনার কোন মেথডগুলো ব্যবহার করবেন সেগুলো বলা থাকে। এখন why it is important to analyzing competency standard to determine evidence requirement. এভিডেন্স রিকোয়ারমেন্ট ডিটারমাইন করার জন্য কেন আমাকে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটাকে অ্যানালাইসিস করতে হবে? বলছে কি দি এসেনশিয়াল নলেজ
দরকারি নেসেসারি যে জ্ঞান, এবং বলছে অ্যান্ড স্কিল উইদিন এ ইউনিট অফ কম্পিটেন্সি, এবং যে দক্ষতা একটা ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যে থাকে, মানে are the benchmark that need to be analyzed to understand and determine what evidence required to be collected to meet the competency standard and requirement. The type of evidence that will match the skill, knowledge and dimension of the competency. বলছে যে আপনার একটা সিএস এবং সিএস এ অনুযায়ী যে নলেজ স্কিল থাকা দরকার, সেই নলেজ স্কিল মানে মানে আছে কিনা, হ্যাঁ, মানে সেটা আমাদের দেখতে হবে। মানে টাইপ অফ এভিডেন্স দ্যাট উইল ম্যাচ, যে এভিডেন্স আমরা কালেক্ট করলাম সেটা নলেজ স্কিল এবং দ্য 4 ডাইমেনশন অফ কম্পিটেন্সির সাথে ম্যাচ করে কিনা, এটাও আমাকে জাজ করতে হবে। বলছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড by assessment matrix. Assessment matrix টা কি? An assessment matrix selects method for gathering evidence to assess competency across the unit of competency. Assessment matrix হচ্ছে একটা মেথড ফর মানে সিলেক্ট মেথড। এটা এই অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সে করে কি, আপনার বিভিন্ন মেথড থাকে এবং আপনি যে কোন মেথড ব্যবহার করে কোন এভিডেন্সটা গ্যাদার করবেন সেইটা মানে ডিজাইন করা থাকে। হ্যাঁ, এইটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স। ধরেন আপনি এই কোশ্চেনটা ওরালে করবেন, এই কম্পিটেন্সিটা আপনি রিটেনে দিবেন, এইটা আপনি ডেমোতে দিবেন, এরকম। তো বলছে ডিরেক্ট অবজারভেশন কভার অল while verbal question varies by element and client need, ensuring throughout the assessment and informed decision. তাহলে আমরা অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সটা বুঝতে পারছি। অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সটার মাধ্যমে আমরা অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সটা একটা আমাদের একটা পরিকল্পনা দেয় যে আমি অ্যাসেসমেন্টটা কিভাবে পরিচালনা করব। বলছে এভিডেন্স গাইডটা কি? দ্য এভিডেন্স গাইড ইজ এ ম্যান্ডেটরি। এভিডেন্স গাইডটা আমাদের জন্য খুবই দরকারি। The purpose of the evidence guide is to guide the assessor in the collection of the evidence. Evidence guide হচ্ছে গাইড করে অ্যাসেসরকে এই এভিডেন্স কালেকশনের ক্ষেত্রে। Evidence guide must relate directly to the elements of performance criteria, range of variable. এই এভিডেন্স গাইডকে রিলেট করে, সরাসরি রিলেট করে এলিমেন্টের সাথে এবং পারফরমেন্স ক্রাইটেরিয়ার সাথে, রেঞ্জ অফ ভেরিয়েবল সাথে এগুলা রিলেট করে এভিডেন্স গাইড। আবার বলছে কি এভিডেন্স গাইড ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হুইচ সার্ভ অ্যাজ এ গাইড ইন দ্য অ্যাসেসমেন্ট ইউনিট অফ কম্পিটেন্সি ইন দ্য ওয়ার্ক প্লেস অ্যান্ড ট্রেনিং এনভায়রনমেন্ট। হ্যাঁ, এবং সাথে সাথে বলছে ইট প্রোভাইডস গাইডেন্স on the assessing performance criteria and variable range specific to each unit, adding effective assessment in the practical setting. এখন এভিডেন্স গাইডটা কি? এভিডেন্স গাইডে হচ্ছে কতগুলো পার্ট থাকে। হ্যাঁ, এভিডেন্স গাইডে 7টা হচ্ছে সেকশন থাকে। এই 7টা সেকশনের সমন্বয়ে একটা এভিডেন্স গাইড তৈরি। একটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল, রিকোয়ার্ড অ্যাটিটিউড, রিসোর্স ইমপ্লিকেশন, মেথড অফ অ্যাসেসমেন্ট, কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট। এই 7টা থাকে। এই 7টা আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে স্লাইডগুলোতে। এখন যে আমাদের যে এভিডেন্স গাইডের প্রথমটা হচ্ছে, আমরা যদি বলি যে critical aspect of competency. The critical aspect of competency describe the assessment requirement in the unit of competency. যেমন critical aspect হচ্ছে যা আপনাকে না জানলেই নয়, তাই না? Describe the assessment requirement in the unit of competency. Assessment requirement এই যে ইউনিট অফ কম্পিটেন্সিতে বলা আছে, যেমন মানে stated occupational health safety policy, followed safety sign and symbol, use personal protective PPE, maintain workplace clear and tidy, assessment controlled hazard, assessed and controlled hazard, follow the emergency procedure, follow the contingency measure. এই জিনিসগুলো আপনি একেবারে ম্যান্ডেটরি। এই জিনিসগুলো যখন মানে আপনি জানবেন না, তখন দেখা গেল যে বলবে যে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি তার নাই। যদি এগুলো না থাকে, এগুলো একেবারেই ম্যান্ডেটরি, সেটাই বলছে। আন্ডারপিনিং নলেজকে বলছে যে নলেজটা একটা কাজ করতে গেলে যে নলেজটা মাস্ট বা নেসেসারি, এসেনশিয়াল, সেইটাই হচ্ছে আন্ডারপিনিং নলেজ। কেমন
বলছে স্পেসিফিক নলেজ দ্যাট ইজ এসেনশিয়াল টু পারফরমেন্স ফর এসেনশিয়াল টু দ্য পারফরমেন্স অফ দ্য কম্পিটেন্সি। যেমন আপনি ওএইচএস অকুপেশনাল হেলথ সেফটি ডেফিনেশন যদি না থাকে, এই নলেজটুকু না থাকলে, ওয়ার্ক সেফটি প্রসিডিউর, এমার্জেন্সি প্রসিডিউর, ডিফারেন্ট টাইপ অফ হ্যাজার্ড আপনি জানেন না, পিপি কিভাবে ব্যবহার করতে হয়, পিপি কি এগুলো জানেন না, তাহলে তো হবে না। এগুলো একেবারে আন্ডারপিনিং নলেজ। আন্ডারপিনিং স্কিল কি? যে স্কিলটা একেবারে এসেনশিয়াল স্কিল, যেটা আপনাকে মানে আপনাকে জানতেই হবে, হ্যাঁ, সেইটা হচ্ছে হ্যান্ডেলিং অফ পিপি, কিভাবে পিপি মানে পড়তে হয় বা ব্যবহার করতে হয়, কমিউনিকেশন স্কিল, এই স্কিলটা আপনাকে জানতে হবে। রাইটিং রিপোর্ট, হ্যাঁ, কিভাবে রিপোর্ট লিখতে হয় সেটা, প্রেজেন্টেশন স্কিল সেটা হইতে পারে, রেসপন্ডিং অ্যান্ড এমার্জেন্সি প্রসিডিউর আপনি কিভাবে রেসপন্ড করবেন, এবং হ্যান্ডলিং ক্লিনিং টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, কিভাবে মানে টুলস গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, ইকুইপমেন্ট গুলো সেইগুলো জানতে হবে। একটা জিনিস আমি বলি, যদি আপনি মোটরসাইকেল চালান বা একটা গাড়ি চালান, গাড়িতে প্রথম চাকায় ফ্রন্ট টায়ারে কি পরিমাণ এয়ার প্রেসার থাকতে হবে, পাম্প থাকতে হবে, সেটা আপনাকে জানতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে আপনাকে মাস্ট নো, মানে আন্ডারপিনিং নলেজ। এবং পিছনের চাকায় কতটুকু থাকতে হবে সেটাও আন্ডারপিনিং নলেজ। কিন্তু এই মানে আপনি যদি চাকা পাংচার হয়, তাহলে এই চাকা খুলে ফেলার যে স্কিলটা, হ্যাঁ, এই স্কিলটাকে আপনাকে থাকতে হবে, এই স্কিলটাকেও থাকতে হবে। এটাকে বলা হয় আন্ডারপিনিং স্কিল। মানে এটা না থাকলে, কারণ সবসময় যে আপনি ড্রাইভে গাড়ি চালাবে তা না, অনেক সময় তো আপনিও চালাইতে পারেন, তাই না? তাহলে তো আপনাকে জানতে হবে যে চাকাটা কিভাবে খুলে পিছনের স্পেয়ার চাকাটাকে এইখানে সেট করবে, এই স্কিলটা থাকতে হবে। যেমন রান্না বান্নার ক্ষেত্রে যদি আমরা বলি যে আপনি মনে করেন দুইজনে ভাত খাবে, তার জন্য কতটুকু চাল আপনাকে পাতিলে দিতে হবে, এটা তো আপনার আন্ডারপিনিং নলেজ। এইটুকু না জানলে আপনি কি রান্না বান্না জানেন? আপনার একটা ডিম ভাজি করার স্কিল থাকতে হবে, তাই না? বেসিক আপনি চা করতে পারার স্কিলটা থাকতে হবে, এটা বেসিক স্কিল, হ্যাঁ। এখন চা করতে গেলে কি কি লাগে? দুধ, চিনি, চা পাতা, গরম পানি। এইটুকু যদি আপনি না জানেন, তাহলে বলবো যে আপনার আন্ডারপিনিং নলেজ নাই। অ্যান্ড রিকোয়ার্ড অ্যাটিটিউড, একটা কাজ করার ক্ষেত্রে কিছু ধরনের পজিটিভ অ্যাটিটিউড দরকার। বা দেখেন, জন ম্যাক্সওয়েল বলছে কি, ইউর অ্যাটিটিউড ডিটারমাইন্ড ইউর অ্যাকশন ডিটারমাইন্ডস ইউর অ্যাকমপ্লিশমেন্ট। তো এখন বলছে, আপনি যদি দেয়ার ইজ নো ডাউট দ্যাট স্কিল এক্সপেরিয়েন্স ইজ রিকোয়ার্ড টু গেট দ্য জব, স্কিল এবং এক্সপেরিয়েন্স আপনাকে চাকরিটা পাওয়ার জন্য দরকার, কিন্তু বাট অনলি এ পজিটিভ অ্যাটিটিউড ক্যান কিপ দ্য জব। কিন্তু আপনি যদি পজিটিভ অ্যাটিটিউড থাকে, সেটা আপনি চাকরিকে ধরে রাখতে সাহায্য করবে। এ পজিটিভ অ্যাটিটিউড ইজ হাইলি রিকমেন্ডেড ইন দ্য ওয়ার্ক প্লেস। একটা পজিটিভ অ্যাটিটিউড খুব বেশি রিকমেন্ডেড ইন দ্য ওয়ার্ক প্লেস। যেমন আপনি সবসময় টাইমলি অফিসে আসবেন, আপনি অনেস্টি মেনটেন করবেন, ডিউটি মেনটেন করবেন, আপনার প্রম্পটনেস থাকবে, ক্যারিয়ার দেখতে বেশি, কাজটা আমাদের দ্রুত শেষ করতে হবে, হ্যাঁ। আপনার মধ্যে এনভায়রনমেন্টাল কনসার্ন থাকবে, আপনি দেখা গেল যে ময়লা ফেললেন এমন একটা জায়গায়, যেটাই আপনি দেখা গেল ওয়েস্টেজ ফেললেন এমন জায়গায় এনভায়রনমেন্ট নষ্ট করতেছে, বা কনজিউমেবল যেগুলো রিসাইকেল করা যায় সেগুলো রিসাইকেলের ব্যবস্থা করলেন। তা আবার এগারনেস টু লার্ন, আপনার শেখার আগ্রহ থাকতে হবে, টাইডিনেস অ্যান্ড টাইমলিনেস, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সহানুভূতিতা জানতে হবে, রেসপেক্ট অফ পিয়ার্স অ্যান্ড সিনিয়র্স ইন দ্য ওয়ার্ক প্লেস, আপনি যাদের সহকর্মী তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং সিনিয়রদের প্রতি ওয়ার্ক প্লেসে শ্রদ্ধাশীল থাকতে হবে, তাই না? তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তাদের প্রতি আপনার রেসপেক্টফুল থাকতে হবে, তাহলে এনভায়রনমেন্টটা আসলে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট হবে। আসলে ওই যে কাজ করতে গেলে যে যে ইকুইপমেন্ট, টুলস, মেটেরিয়ালস দরকার, এইটাই হচ্ছে রিসোর্স ইমপ্লিকেশন। বলছে দিস সেকশন আইডেন্টিফাই দ্য রিসোর্স নিডেড ফর দ্য সাকসেসফুল পারফরমেন্স। একটা সাকসেসফুল পারফরমেন্সের জন্য যে যে রিসোর্স গুলো দরকার, সেইটাই হচ্ছে রিসোর্স ইমপ্লিকেশন। এই রিসোর্স গুলা আমার ইউনিট অফ কম্পিটেন্সিতে ডিসক্রাইব করা থাকে, হ্যাঁ। এখানে কি বলছে? ওয়ার্ক এনভায়রনমেন্ট অ্যান্ড কন্ডিশন, টুলস, ইকুইপমেন্ট, মেটেরিয়ালস, এগুলো সব হচ্ছে আমার রিসোর্স ইমপ্লিকেশন। কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট, দেখেন 57 নম্বর পেজে কন্টেস্ট অফ অ্যাসেসমেন্টে বলা হয়েছে, কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট মাস্ট বি ডান ইন এনএসডি অ্যাক্রিডিটেড অ্যাসেসমেন্ট সেন্টার। যে সেন্টারে কম্পিটেন্সি অ্যাসেসমেন্টটা পরিচালিত হবে, সেটার এনএসডি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক স্বীকৃত হতে হবে, এবং অ্যাসেসমেন্ট শুড বি ডান বাই এনএসডিএ সার্টিফাইড নমিনেটেড অ্যাসেসর, এবং এনএসডিএ সার্টিফাইড নমিনেটেড অ্যাসেসর দ্বারা এটা পরিচালিত হতে হবে, ডান বাই।
এখন কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট আরো সহজে আমি আপনাকে বুঝাই। কে অ্যাসেসমেন্টটা নিবে? অ্যাসেসর অ্যাসেসমেন্টটা নিবে। সে কোথা থেকে সার্টিফাইড? সে এনএসডিএ থেকে সার্টিফাইড। কোন মুডে ট্রেনিং হয়েছে? আরটিও মুডে ট্রেনিং হয়েছে বা সশরীরে ট্রেনিং হয়েছে। আরটিএ মুডে হলে কতদিনের ট্রেনিং হয়েছে? হ্যাঁ, এছাড়াও কিছু কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট আছে, যে পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট, রিলেশনশিপ বিটুইন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটিস। তারপর কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট মাস্ট বি ডান ইন দ্য ট্রেনিং সেন্টার অর ইন দ্য অ্যাকচুয়াল অর simulated workplace after completion of the training mood. Who carries out the assessment? Assessment should be done by the NSDA certified assessor. এইগুলো সবগুলো হচ্ছে কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট। এগুলো সিবিএলএম 12 নম্বর সিবিএলএম এর পিডিএফ বইয়ের পেজ নাম্বার 36 এগুলো সব পাবেন। এখন হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য এভিডেন্স গ্যাদারিং টুল? একটা এভিডেন্স গ্যাদারিং টুলের উদ্দেশ্যটা কি? টু হেল্প দ্য ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এক্সপেক্টেড। একটা ক্যান্ডিডেটকে সহযোগিতা করা যে কি প্রত্যাশা করা হচ্ছে। টু কিপ ফোকাস এভিডেন্স গ্যাদারিং টু ফেসিলেট বাই দ্য অ্যাসেসর। ফোকাস করা হচ্ছে, কি ফোকাস দ্য এভিডেন্স গ্যাদারিং টু বি ফেসিলেটেড বাই দ্য অ্যাসেসর। যা ফেসিলেট করা হয়েছে অ্যাসেসর দ্বারা, সেইগুলো হচ্ছে আপনার মানে এভিডেন্স গ্যাদারিং এর মধ্যে নিয়ে আসার জন্য ফোকাস করা হয়েছে। টু রেকর্ড ইভ্যালুয়েট অ্যান্ড আউটকাম। আবার যে আউটকামটা বের হয়েছে সেটা আমাকে রেকর্ড করা হচ্ছে। হ্যাঁ, এই এভিডেন্সের মাধ্যমে আমি সেটা রেকর্ড করতেছি। আপনি কি কাজ করলেন আজকে সারাদিনে, আপনার দক্ষতা, আপনার নলেজ, স্কিল, অ্যাটিটিউড দেখা গেল সবগুলো আপনার এই এভিডেন্সের মধ্যে তুলে আসতেছে। টু আইডেন্টিফাই দ্য রিকোয়ার্ড অ্যাকশন নেসেসারি টু অ্যাড্রেস দ্য স্কিল নলেজ গ্যাপ। আপনার নলেজ এবং স্কিলের যে গ্যাপটা আছে, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কি দরকার আর আপনার কাছে কি আছে, সেই যে পার্থক্য, গ্যাপটাও হচ্ছে আইডেন্টিফাই করা যায় এই হচ্ছে এভিডেন্স গ্যাদারিং টুলস এর মাধ্যমে। দেখেন, আপনি যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানা থাকে এবং আপনি সঠিকভাবে যদি সেটা সঠিক জায়গায় লিখতে পারেন বা শো করাতে পারেন, তাহলে কারো সাধ্য নাই আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট করে। আর আপনি যদি মানে অনেক বড় ব্যাকগ্রাউন্ডের লোক হন, অনেক বংশীয় লোক হন, দেখতে অনেক ভালো হন, কিন্তু আপনি এভিডেন্সটা ভালোভাবে সাবমিট করতে পারেন না, আপনি সক্ষমতাটাকে রাইট ডাউনও করতে পারেন না, আবার শো করতে পারেন না, তাহলে কেউই আপনাকে কম্পিটেন্ট করবে না। এখন আমি খুব সহজে 3টা জিনিস বুঝাই। অনেকে মেথড, অ্যাসেসমেন্ট টুলস এবং এভিডেন্সের পার্থক্য বোঝে না বা অনেক সময় গোলমাল খেয়ে যায়। আমি বুঝি মেথড হচ্ছে কি। মেথড হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনি এভিডেন্স গ্যাদার করবেন। তা মেথডটা কি? রিটেন একটা মেথড, তারপর ডেমনস্ট্রেশন একটা মেথড, ওরাল একটা মেথড, পোর্টফোলিও একটা মেথড। যাই হোক, আমরা পোর্টফোলিওর মধ্যে না যাই, এই 3টার মধ্যে থাকি। এখন রিটেন যে আমার যে অ্যাসেসমেন্ট হবে, সেই অ্যাসেসমেন্টের কিসের মাধ্যমে আমি রিটেনটা নিব? তা রিটেন কোশ্চেন ইয়ার, এই যে যার মাধ্যমে আমি পরীক্ষাটা নিচ্ছি বা অ্যাসেসমেন্টটা নিচ্ছি, এইটাই হচ্ছে আমার অ্যাসেসমেন্ট টুলস। তাহলে হচ্ছে আমার প্রশ্নপত্র, তার কোশ্চেন শিট, রিটেন কোশ্চেন শিট। রিটেন কোশ্চেন শিটের উত্তর কোথায় লিখতেছে? সে একটা রিটেন অ্যান্সার শিটে লিখতেছে ওই কোশ্চেন গুলা। আর এই রিটেন অ্যান্সার শিটটা কি করতেছে? তার সক্ষমতাকে রিপ্রেজেন্ট করতেছে এভিডেন্স আকারে, তাই না? তাহলে এইটা ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে হচ্ছে কি, একটা জব করতে হবে, জবটা কি করতে হবে, একটা জবের জব স্পেসিফিকেশন শিট দেওয়া থাকে, সেই অনুযায়ী সে জবটা পারফর্ম করে। এখন যে পারফর্ম করছে সেটা অ্যাসেসর ওই সময় অবজার্ভ করছে এবং অবজারভেশন চেকলিস্টে সে টিক দিছে, তার মাধ্যমে ওই এভিডেন্সটাই বলতেছে সে কোন কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আছে কিনা, তারপর হচ্ছে তার হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্টস অফ কম্পিটেন্সি আছে কিনা, তারপর হচ্ছে আপনার তার আন্ডারপিনিং নলেজ আছে কিনা, আন্ডারপিনিং স্কিল আছে কিনা, সবগুলা ওই জায়গায় ক্লিয়ার হয়ে যায়। ওরালে হচ্ছে কি, ওরালের একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট টুলস। আর হচ্ছে ওরালে যে সে পারছে কি পারছে না তার এভিডেন্স কি, ওরালের একটা অ্যান্সার শিট থাকে যে এই কোশ্চেন গুলোর উত্তর সে পারছে, এইটার পারে নাই, ঠিক দেয় সেই বাচ্চা একটা ওরাল চেকলিস্ট থাকে বা কোনটা পারছে কোনটা পারে না। তাহলে ওইটা দেখলে বোঝা যায় যে 5টা কোশ্চেনের মধ্যে সে 5টাই পারছে, অথবা 5টার মধ্যে 3টা পারছে। তাহলে আমরা মেথড, অ্যাসেসমেন্ট টুলস আর এভিডেন্স যার মাধ্যমে গ্যাদার করা হয় সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। এভিডেন্স গ্যাদার করে কিভাবে? রিটেন অ্যান্সার শিট, তো অ্যান্সার তো ওই কোশ্চেনের অ্যান্সারই তো আসে, তাই না?
আমি তো অবজার্ভ করি, বা আমার যে জবটা অবজার্ভ করা হয় এবং চেক লিস্টে যেটা লেখা হয় যে এইটা পারছি, সেটা তো ওই জব শিট অনুযায়ী করি, তাই না? আবার ওরালের যে অ্যান্সার শিটটা থাকে সেটা তো আসলে ওরাল কোশ্চেনিয়ারের অ্যাগেনস্টই থাকে, তাই না? এখন এভিডেন্স আসলে দুই ধরনের। বলছে এভিডেন্স ইজ ইনফরমেশন গ্যাদার হুইচ প্রোভাইডস প্রুফ অফ কম্পিটেন্সি। একটা মানে এভিডেন্স কি করে, আপনাকে প্রুফ কম্পিটেন্সি প্রোভাইড করে, মানে এমন কিছু তথ্য প্রোভাইড করে যার মাধ্যমে প্রমাণিত হয় যে আপনি এই কম্পিটেন্সি গুলো আপনার আছে, এটা প্রুফনেস। হ্যাঁ, তো এভিডেন্স আপনি দুই ধরনের এভিডেন্স হয়, একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স আর একটা ইনডাইরেক্ট এভিডেন্স। হ্যাঁ, যে এখন ডিরেক্ট এভিডেন্স বলছে ডিরেক্ট এভিডেন্স ইজ এভিডেন্স দ্যাট ক্যান বি অবজার্ভড অর উইটনেসড বাই দ্য অ্যাসেসর, যেটা অ্যাসেসরের মাধ্যমে অবজার্ভ হয় এবং অ্যাসেসরই এটা সাক্ষী। হ্যাঁ, যে এইটা সে করছে, নিজে করছে। আর ইনডাইরেক্ট এভিডেন্স ইজ এভিডেন্স অফ দ্য ক্যান্ডিডেট ওয়ার্ক দ্যাট ক্যান বি রিভিউড অর এক্সামিন বাই দ্য অ্যাসেসর। এমন কিছু কাজ যেটা সামনে বসে করে না, কিন্তু ঘটনা হচ্ছে সে রিভিউড করতে পারে এবং ওই যে এক্সামিন করতে পারে অ্যাসেসর। তাহলে এখন আসি, ডিরেক্ট এভিডেন্সের মধ্যে আছে কি? ডিরেক্ট এভিডেন্সের মধ্যে আছে অবজারভেশন অফ অ্যাক্টিভিটিস ডান বাই দ্য ক্যান্ডিডেট। আপনি যে ডেমো করলেন, অ্যাক্টিভিটিস গুলো করলেন, আমার স্বচক্ষে আমার সামনে বসে আমি দেখলাম, তাহলে আমার এটা ডিরেক্ট এভিডেন্স। ওরাল কোশ্চেনিং, আপনি যে প্রশ্নগুলো করা হইলো সেগুলো আপনি আপনার সামনাসামনি বসে এগুলোর উত্তর দিতে পারলেন, তার মানে আপনার এগুলো জানা আছে। ডেমনস্ট্রেশন বাই ট্রেনিং অ্যান্ড স্পেসিফিক স্কিল নিডেড টু কমপ্লিট দ্য টাস্ক। আপনি যে ডেমো করলেন সেটা তো আমার সামনে বসেই করলেন, অ্যাসেসরের সামনে বসেই করলেন, সেটা আপনার স্পেসিফিক স্কিল দরকার ছিল, নিডেড টু কমপ্লিট দ্য টাস্ক। সেই স্কিলটা আপনার আছে বলেই তো আপনি কমপ্লিট করতে পারছেন, তাই না? ইভ্যালুয়েশন অফ দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট, আপনি টোটাল যে অ্যাকচুয়াল প্রোডাক্টটা তৈরি করছেন সেটা ইভ্যালুয়েট করে বোঝা যায় যে সে না, এটা সুন্দরভাবে সে করতে পারছে। ইনডাইরেক্ট এভিডেন্সের মধ্যে কি, ফটোগ্রাফার, আপনি বুর্জ খলিফায় কাজ করছেন, তার কিছু ছবি দেখাইলেন। আবার ভিডিও প্রেজেন্টেশন, আপনি এক জায়গায় অ্যাওয়ার্ড পাইছেন, সেইটার একটা ভিডিও প্রেজেন্টেশন দিলেন। হ্যাঁ, আপনি এভিডেন্স অফ ট্রেনিং, আপনি একটা জায়গায় ট্রেনিং করছেন, ধরেন আইটিএসএস ট্রেনিং করছেন সিঙ্গাপুরে, তাহলে এটা দেখলেও বোঝা যাবে যে আপনার প্যাডাগজি সম্পর্কে আপনার ধারণা আছে। হ্যাঁ, টেস্টিমোনিয়াল অ্যান্ড রিপোর্ট ফ্রম দ্য এমপ্লয়ার, আপনি আগে যেখানে চাকরি করছেন তাদের যে রিপোর্ট এবং টেস্টিমোনা, এটা দেখে, প্রশংসাপত্র দেখেও বোঝা যাবে সে এখানে সুন্দরভাবে কাজ করছে। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের রিটেন টেস্টও কিন্তু হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। হ্যাঁ, আমাদের রিটেন টেস্ট হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স অফ আন্ডারপিনিং নলেজ। তারপর রিভিউ অফ প্রিভিয়াস ওয়ার্ক পারফর্ম, আপনার যদি তার পুরনো কাজগুলো আমরা রিভিউ করি, হ্যাঁ, তাহলে সেটাও আমাদের ইনডাইরেক্ট এভিডেন্স। দেখা গেল যে সে এই কাজগুলাই সে আগে করে আসছে। এখন আমাদের এখানে রুলস অফ এভিডেন্স হচ্ছে ভেরি একটা কমন কোশ্চেন। রুলস অফ এভিডেন্স কয়টা? রুলস অফ এভিডেন্স হচ্ছে 5টা। একটা হচ্ছে ভ্যালিড, একটা হচ্ছে কারেন্ট, একটা হচ্ছে সাফিসিয়েন্ট, একটা হচ্ছে অথেন্টিক, একটা হচ্ছে কনসিস্টেন্ট, আর একটা হচ্ছে রিসেন্ট। এটা সিবিএলএম বইয়ের 11-তে পেজ নাম্বার 30, সিবিএলএম বই 10-এর পেজ নাম্বার 57, সিবিএলএম বই 12 পেজ নাম্বার 78 এবং 84-তে আছে। 3টা বইতেই এই জিনিসটা, সেম জিনিসটা আছে, যে কোনো জায়গা থেকে আপনারা দেখতে পারবেন। আর পিডিএফ বইগুলো আপনার সাধারণত ওই সংশ্লিষ্ট ভিডিও ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করতে পারেন। এখন ভ্যালিড কি? ভ্যালিড ক্ষেত্রে বলতেছে, ডাজ দ্য এভিডেন্স রিলেটেড উইথ দ্য কারেন্ট ভার্সন অফ দ্য স্ট্যান্ডার্ড। মাইনি এখন আমার যে কারেন্ট ভার্সন, আমাদের যে সিএস এর আন্ডারে আমি কাজটা করতেছি, বা যে পারফরমেন্স স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে লাস্ট, এরপরে আর কোনো কিছু বেরোয় না, এটাই তো কারেন্ট, তাই না? হতে পারে এটা 4 বছর আগে বেরোছে, হতে পারে 3 বছর আগে বেরোছে, হতে পারে এটা 20 দিন আগে বেরোছে বা 2 মাস আগে, মানে এরপরে আর কিছু বের হয় না। ডাজ দ্য এভিডেন্স রিলেভেন্ট টু দ্য এলিমেন্ট অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া ইন দ্য স্ট্যান্ডার্ড, যে এভিডেন্সটা আমি করলাম সেটা কি রিলেভেন্ট কিনা, এলিমেন্ট অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া ইন দ্য স্ট্যান্ডার্ডের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, এলিমেন্টের সাথে এবং পারফরমেন্স ক্রাইটেরিয়ার সাথে। ডাজ দ্য এভিডেন্স কনসিস্ট উইথ রেঞ্জ অফ ভেরিয়েবল অ্যান্ড এভিডেন্স গাইড, এই এভিডেন্সটা রেঞ্জ অফ ভেরিয়েবলের সাথে কনসিস্টেন্ট কিনা এবং এভিডেন্সের গাইডের সাথে কনসিস্টেন্ট কিনা। তাহলে এই 3টা যদি আমি উত্তর পাই হ্যাঁ, তাহলে আমি বলবো যে আমার এই রুলস অফ এভিডেন্স হচ্ছে ভ্যালিড। সাফিসিয়েন্টটা হচ্ছে কি? সাফিসিয়েন্ট হচ্ছে আমার যে এভিডেন্স, সেই এভিডেন্সটা আমার যে 4 ডাইমেনশন অফ কম্পিটেন্সি আছে, হ্যাঁ, টাস্ক স্কিল,
তারপর হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, তারপর হচ্ছে আমাদের কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আর জব অ্যান্ড রোল এনভায়রনমেন্ট। এই যে 4টা ডাইমেনশন, এই 4টে ডাইমেনশনকে মিট করে কিনা, যদি মিট করে তাহলে সাফিসিয়েন্ট। এবং এই এভিডেন্স যদি সবগুলো এলিমেন্টসকে কভার করে তাহলে হচ্ছে সেটাও সাফিসিয়েন্ট। অথেন্টিক হচ্ছে কি ক্যান্ডিডেট নিজে করছে নাকি কেউ পাশ দিয়ে করে এটা জমা দিয়ে দিছে বা পেন ড্রাইভে দিয়ে দিছে। যদি সে নিজে করে থাকে, এটা যদি আমি শিওর হই, তাহলে এই এভিডেন্সটা হচ্ছে কারেন্ট। এই জন্য বলে যে আপনি যে ডকুমেন্টটা করছেন আপনি একটু দেখান তো কোথা থেকে আপনি সিএস এর কোন জিনিসটা নিয়ে আসছেন। সে যদি নিজে করে তাহলে সে বলে দিতে পারবে যে আমি এইখানে এই এলিমেন্ট থেকে এই জিনিসটা নিছি, এইভাবে এইভাবে করছি। কারেন্ট হচ্ছে কি যে বলছে ডাজ দ্য এভিডেন্স রিফ্লেক্ট দ্য ক্যান্ডিডেটস কারেন্ট নলেজ, এটা কি ক্যান্ডিডেটের কারেন্ট নলেজকে রিফ্লেক্ট করে কিনা, তাহলে কারেন্ট বলবো। আর কনসিস্টেন্ট, অ্যাসেসর যেই হোক না কেন এই এভিডেন্সের ভিত্তিতে মনে করেন মানে মানে কি বলছে, ডাজ দ্য এভিডেন্স শো ক্যান্ডিডেট কনসিস্টেন্ট মিট দ্য স্ট্যান্ডার্ড আন্ডার দ্য ওয়ার্ক প্লেস কন্ডিশন, মানে যে কন্ডিশনেই থাক সে এই স্ট্যান্ডার্ডের এগেনস্টে সে ওয়ার্ক প্লেসের যে কন্ডিশনগুলো মেনটেন করে কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে এই কাজগুলো করতে পারবে। কোন কন্ডিশন, কোন অ্যাসেসর, এগুলো কোনো বিষয়ই না, কোন ওয়ার্ক প্লেস সেটা বিষয় না, সে সেম মানে স্ট্যান্ডার্ডের এগেনস্টে সে কনসিস্টেন্টলি এই কাজগুলো সে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে। রিসেন্ট বলতে বোঝাচ্ছে কি এই এভিডেন্সটা 5 বছরের কম কিনা। যদি 5 বছরের কম হয় তাহলে আমরা তাকে রিসেন্ট বলবো। এই যদি 6টা গুণ থাকে বা 6টা বৈশিষ্ট্য থাকে তাকে আমরা বলবো হচ্ছে রুলস অফ এভিডেন্স। এই রুলস অফ এভিডেন্স থেকে কিন্তু দেখা গেল রুলস অফ এভিডেন্স এইভাবে আসে না, হয়তো বলছে আমরা এভিডেন্সকে কখন অথেন্টিক অ্যান্ড ভ্যালিড বলবো। হ্যাঁ, তাহলে তখন আমার ভ্যালিড বলতে কি বুঝায়, অথেন্টিক বলতে কি বুঝায়, সেই জিনিসটা আমাদের লিখতে হবে। হয়তো বা বলবে যে কারেন্ট অ্যান্ড রিসেন্ট বলতে আমরা এভিডেন্সের কোন গুণগুলোকে আমরা উল্লেখ করব, কখন আমরা বলবো কোন এভিডেন্সটা কারেন্ট এবং রিসেন্ট। তারপর বলছে যে হোয়াট ইজ অ্যাসেসমেন্ট প্ল্যান, অ্যাসেসমেন্ট প্ল্যান কি এবং কিভাবে কে অ্যাসেসমেন্ট প্ল্যানটা ডেভেলপ করে। প্রথমে বলতেছি যে অ্যাসেসমেন্ট প্ল্যান ডেভেলপ করে হচ্ছে অ্যাসেসমেন্ট ডিজাইনার। একটি কোর্স বা প্রোগ্রাম বা ইউনিট অফ কম্পিটেন্সির জন্য একটি মূল্যায়ন পরিকল্পনা তৈরি করা হয় যাতে কোর্স বা যোগ্যতার একটি ইউনিট বা ইউনিটগুলো মূল্যায়নের একটি ওভারভিউ প্রদান করা হয়। সেই কথাটাই বলছে যে অ্যাসেসমেন্ট প্ল্যান ইজ এ ডেভেলপ ফর দ্য কোর্স অর প্রোগ্রাম অর ইউনিট অফ কম্পিটেন্সি টু প্রোভাইড অ্যান ওভারভিউ অফ দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য কোর্স। ওই যে কোর্স এর একটা ওভারভিউ প্রদান করা হয়, সেটাই বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাসেসমেন্ট প্ল্যান, অ্যাসেসমেন্ট প্ল্যানটা কি। এখন অ্যাসেসমেন্ট প্ল্যানের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি আপনাকে মনে রাখতে হবে যে অ্যাসেসমেন্ট প্ল্যানে যে আপনি কয়েকটা কোশ্চেন আছে, 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেন আপনাকে উত্তর পেলেই আপনি সুন্দরভাবে অ্যাসেসমেন্ট প্ল্যান করতে পারবেন। আপনাকে মানে টু হেল্প আস দ্য অর্গানাইজ কম্পিটেন্সি দেয়ার আর 4 কোশ্চেন দ্যাট উই ক্যান আস্ক, আমরা জিজ্ঞেস করতে পারি। একটা হচ্ছে ক্যান দিস পারসন ট্রান্সফার দিস স্কিল টু নিউ সিচুয়েশন, এই যে পার্সন সেটা কি তাদের এই নিউ যে স্কিলটা শিখলো সেটা নিউ একটা পরিস্থিতিতে সে ট্রান্সফার করতে পারে কিনা। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে হাউ ডাজ দ্য পার্সন রেসপন্স ওয়েন থিংস গো রং, এই পার্সনটা আসলে যখন কোন একটা জিনিস মানে ভুল পথে যায় তখন এটার সাথে কিভাবে আসলে রেসপন্ড করে। অ্যান্ড পার্সন কোপ উইথ দ্য চেঞ্জেস, পার্সন কি আসলে আপনার পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে কিনা। আর দিস পার্সন ম্যানেজ দ্য টাস্ক, এই পার্সনটা কাজগুলোকে সমন্বয় করতে পারে কিনা, ম্যানেজ করতে পারে কিনা। হ্যাঁ, এই 4টা কোশ্চেন যদি মানে অ্যান্সার আসে তাহলে আপনাদের জন্য খুব সহজ। বলা হয় ইন ডেভেলপমেন্ট দ্য অ্যাসেসমেন্ট প্ল্যান ইট ইজ এসেন্সিয়াল টু কনসিডার দ্য ডাইমেনশন অফ দ্য কম্পিটেন্সি। আপনার যখন আপনার অ্যাসেসমেন্ট প্ল্যান তৈরি করবেন তখন আপনার ডাইমেনশন, কম্পিটেন্সির যে 4 ডাইমেনশন, এই ডাইমেনশনটা কনসিডার করলেই আপনার জন্য এটা তৈরি করাটা সহজ হবে। সোজা কথা, অ্যাসেসমেন্ট প্ল্যান ইনক্লুডস পারপাস অ্যান্ড এইম অফ দ্য অ্যাসেসমেন্ট। আপনি কি উদ্দেশ্যে অ্যাসেসমেন্ট দিচ্ছেন এবং লক্ষ্য কি, সেটা হচ্ছে আপনার
অ্যাসেসমেন্ট প্ল্যানে ইনক্লুড থাকে। কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট, আমি অলরেডি বলছি যে কন্টেস্ট অফ অ্যাসেসমেন্টটা কি। সে কন্টেস্ট অফ অ্যাসেসমেন্টও থাকে। রিলেভেন্ট বেঞ্চমার্ক ফর দ্য অ্যাসেসমেন্ট, রিলেভেন্ট বেঞ্চমার্ক ও অ্যাসেসমেন্টের এই আপনার অ্যাসেসমেন্ট প্ল্যানের মধ্যে থাকে। আদার অ্যাসেসমেন্ট ইনফরমেশন ডকুমেন্টেশন আইডেন্টিফাই অ্যাজ এ রিলেভেন্ট সাচ অ্যাজ যে হোয়াট টু বি অ্যাসেসড, কি অ্যাসেস করা হবে, and how assessment is to take place, এখন কিভাবে অ্যাসেসমেন্ট নেওয়া হবে, where assessment is to take place, কোথায় নেওয়া হবে অ্যাসেসমেন্ট, and when assessment is take place, এবং কখন নেওয়া হবে। এই জিনিসগুলা সবগুলো অ্যাসেসমেন্ট প্ল্যানে উল্লেখ থাকে। এই অ্যাসেসমেন্ট প্ল্যান আপনাকে একজন অ্যাসেসরকে গাইড করে যে অ্যাসেসমেন্টটা কিভাবে সে কন্ডাক্ট করতেছে, কোথাও কিছু সে চেকলিস্টের মতো কাজ করে, সে ভুল করলো কিনা, কোনো কিছু ফেলে গেল কিনা। এখন বলছে দেয়ার আর স্টেজ অফ প্রিপেয়ারিং অ্যান অ্যাসেসমেন্ট প্ল্যান। এখানে অ্যাসেসমেন্ট প্ল্যানে বলছে কি, প্রথমে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিট অফ কম্পিটেন্সি, আপনাকে প্রথমে আন্ডারস্ট্যান্ড মানে পড়তে হবে এবং বুঝতে হবে ইউনিট অফ কম্পিটেন্সি কি। সিলেক্ট অ্যান্ড এলিমেন্টস অফ এলিমেন্ট অফ এলিমেন্টস, আপনাকে এলিমেন্টস গুলোর মধ্যে থেকে একটা এলিমেন্টকে সিলেক্ট করতে হবে। আইডেন্টিফাই এভিডেন্স রিকোয়ারমেন্ট, পারফরমেন্স ক্রাইটেরিয়া, ডাইমেনশন অফ কম্পিটেন্সি, আন্ডারপিনিং স্কিল অ্যান্ড নলেজ অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, এগুলো আইডেন্টিফাই করতে হবে। এবং আইডেন্টিফাই বেস্ট ওয়ে অফ কালেক্টিং এভিডেন্স, রেফার রুলস অফ এভিডেন্স। হ্যাঁ, আইডেন্টিফাই করতে হবে বেস্ট ওয়ে অফ কালেক্টিং এভিডেন্স, এভিডেন্সটা কিভাবে কালেক্ট করতে হবে তার বেস্ট ওয়ে আইডেন্টিফাই করতে হবে। রেফার টু, যেটা রেফার করে হচ্ছে রুলস অফ এভিডেন্স। এবং ডকুমেন্টেশন, ডকুমেন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড এভিডেন্স প্ল্যান, এই জিনিসগুলাই হচ্ছে মানে অ্যাসেসমেন্ট প্ল্যানের পিপিআর কিভাবে করবে তার স্টেজগুলো এখানে বলা আছে। এগুলো আমাদের একটু মনোযোগ সহকারে পড়তে হবে, বারবার দেখতে হবে, তখন আমাদের এগুলো মাথার মধ্যে অটো চলে আসবে যে আমাদের কি কি ধাপগুলো, কোন কোন ধাপে কি কি করতে হবে। এখন বলছে হলিস্টিক অ্যাসেসমেন্ট ডিজাইন। হলিস্টিক অ্যাসেসমেন্ট ডিজাইনে বলা হচ্ছে কি, সামগ্রিক মূল্যায়ন শিক্ষার্থীদের শেখার সমস্ত দিক দেখে, শিক্ষার্থীদের শেখার সমস্ত দিক দেখে, যার মধ্যে প্রাতিষ্ঠানিক পড়াশোনা আছে, ব্যক্তিগত বৃদ্ধি আছে এবং মানসিক বিকাশ আছে, তাদের শক্তি, দুর্বলতা এবং আগ্রহগুলোর একটি পুঙ্খানুপুঙ্খ উপলব্ধি প্রদান করে। এটি মূল্যায়ন করে যে শিক্ষার্থী কত ভালোভাবে জ্ঞান প্রয়োগ করে, সমস্যার সমাধান এবং প্রযুক্তিগত দক্ষতা ও মনোভাব ও নৈতিকতা প্রদর্শন করে। তাহলে এটি মূল্যায়ন করে কি, যে শিক্ষার্থীরা কতটা ভালোভাবে জ্ঞান প্রয়োগ করতে পারে, সমস্যার সমাধান করে এবং প্রযুক্তিগত দক্ষতা এবং মনোভাব ও নৈতিকতা প্রদর্শন করে সমস্যার সমাধান করতে পারে, সেই বিষয়টাই হলিস্টিক অ্যাসেসমেন্ট ডিজাইনে দেখা হয়। এটা আমাদের 65 নাম্বার পেজে আছে। তাহলে এইখানে আরো কয়েকটা বিষয় দেখা হয়। নলেজ দেখা হয়, আন্ডারস্ট্যান্ডিং দেখা হয়, প্রবলেম সলভিং অ্যাবিলিটি দেখা হয়, টেকনিক্যাল স্কিল দেখা হয়, অ্যাটিটিউড দেখা হয়, এথিক্স দেখা হয়। এই 6টার বিষয় মিলেই হচ্ছে আমার holistic assessment. Holistic assessment looks all the aspects of a student learning, including academic, personal growth, and emotional development, providing a through understanding of their strength, weakness, and interest. It evaluates how well students apply knowledge, solve problem, and demonstrate technical skill, attitude, and ethics. তাহলে এখন আমরা যাচ্ছি অ্যাসেসমেন্ট মেথডকে কি কি বিষয়গুলো ইনফ্লুয়েন্স করে। যেমন ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স অ্যাসেসমেন্ট মেথড, অর্গানাইজেশনাল কালচার, পলিসি, সিস্টেম, অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড মানি অ্যাভেলেবেল, এভিডেন্স গ্যাদারিং অপরচুনিটি, লিগাল, ইথিক্যাল এবং অকুপেশনাল হেলথ সেফটি রিকোয়ারমেন্ট may need to be included in assessment method, single and multiple unit of competency, need of participant, এই বিষয়গুলা আমাদের ডিসক্রাইব মানে দ্য ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স অ্যাসেসমেন্ট মেথড সিবিএলএম এর 10-79 নাম্বার পেজে আছে। হোয়াট ইজ দ্য রোল অফ অ্যান অ্যাসেসর, হোয়াট ইজ দ্য রোল অফ অ্যান অ্যাসেসমেন্ট ডিজাইনার, একজন অ্যাসেসমেন্ট ডিজাইনারের রোল কি। অনেকগুলা রোল আছে, আমার এতগুলা লেখার তো সময় পাওয়া যাবে না, রাইট ডাউন করার আমি 4টা লিখলে হইলো। আইডেন্টিফাই পারপাস অ্যান্ড কন্টেক্সট অফ দ্য অ্যাসেসমেন্ট, ডিটারমাইন রিসোর্স রিকোয়ারমেন্ট, আমার কি কি কাজ লাগবে, কি কি মানে রিসোর্স লাগবে সেগুলো আমাকে ডিটারমাইন করতে হবে অ্যাসেসমেন্টের দিন, মানে অ্যাসেসমেন্টের দিন ওই প্রোগ্রামটা আমাকে কন্ডাক্ট করার জন্য, ইভেন্ট করার জন্য আমার কিছু রিসোর্স লাগবে, সেগুলো আমার জানতে হবে। কেন আমি এই প্রোগ্রামটা করতেছি, অ্যাসেসমেন্টটা করতেছি, সেইটার উদ্দেশ্যটা, পারপাস এবং কন্টেস্ট আমাকে এই দুইটা আইডেন্টিফাই করতে হবে। অ্যানালাইজ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, আমাকে সিএসটাকে অ্যানালাইজ করতে হবে। ডেভেলপ অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স, আমাকে একটা অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স ডেভেলপ করতে হবে। হ্যাঁ, অ্যান্ড ডিটারমাইন রিকোয়ারমেন্ট অফ এভিডেন্স গ্যাদারিং টুলস অ্যাকর্ডিং টু দ্য অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স, আমাকে
এই অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সের অনুযায়ী যেভাবে করা আছে সেইভাবে আমার ডিটারমাইন মানে আমাদের এভিডেন্স গ্যাদারিং যে টুলসের মাধ্যমে আমাদের এভিডেন্স গ্যাদার করতে হবে। এই বিষয়গুলো আমরা যদি রাইট ডাউন করতে পারি 4 থেকে 5টা তাহলে আমাদের হবে। এখন পোর্টফোলিও কি? পোর্টফোলিও হচ্ছে যে জিনিসগুলো আপনি আগে বিভিন্ন ধরনের কার্যক্রম করছেন তার প্রমাণপত্র, যেগুলো হচ্ছে আপনার সক্ষমতাকে, সামর্থ্যকে রিপ্রেজেন্ট করে। যেমন আপনি একটা জায়গায় কাজ করছেন, তার একটা ছবি, আপনি কিছু একটা প্রেজেন্টেশন দিলেন, আপনি বুর্জ খলিফায় কাজ করছেন, তার একটা ভিডিও দেখাইলেন, হ্যাঁ, আপনি দেখাইলেন যে আপনি সিঙ্গাপুরে এই কাজগুলো করে আসছেন। Depending on your profession, your portfolio should include a wide variety of writing samples, photographs, images, project summary, or report. A portfolio is a compilation of work, samples, and professional documents that serve as evidence your skill and accomplishment. আপনি একটা অ্যাওয়ার্ড পাইছেন, সেই অ্যাওয়ার্ডটা কি প্রমাণ করে? যে আপনি এই জিনিসটা দক্ষর উপরও দক্ষ, তাই না? আপনি স্টাইপেন্ড পাইছেন, তাহলে এটা তো প্রমাণই করে যে আপনি ভালো ছাত্র। স্টাইপেন্ড পায় কারা? ভালো ছাত্রই পায়। আপনি একটা ট্যালেন্ট, আপনি এই স্ট্যান্ড করছেন, তাহলে এটা প্রমাণ করে কি আপনি সেরাদের সেরা। তারপর বলছে কি, ফর সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস হোয়াট শুড ইউ কনসিডার ফার্স্ট। আমি যখন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট মেথড করব, কালেক্ট এভিডেন্স দ্যাট মিটস, আমি এমন কিছু রুলস অফ আমি এমন কিছু এভিডেন্স কালেক্ট করব যেগুলো আমার রুলস অফ এভিডেন্স এবং প্রিন্সিপাল অ্যাসেসমেন্টকে মিট করে। আমি এভিডেন্স কালেক্ট করব যেটা হচ্ছে আমি যে বললাম যে রুলস অফ এভিডেন্স এবং প্রিন্সিপাল অ্যাসেসমেন্টকে মিট করবে, সেইটাই হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে এভিডেন্স কালেকশনের ক্ষেত্রে। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ রোল প্লে অ্যান্ড সিমুলেশন। রোল প্লে বা সিমুলেশনের উপকারিতা কি? enable adjusting various settings need to be evaluate wide range of activities according to the standard, provide flexibility in scheduling, আর হচ্ছে standardize activity to ensure fair assessment। এখানে এই বিষয়গুলা ফ্লেক্সিবিলিটি ইন শিডিউলিং এর ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, ইনশিওর ফেয়ার অ্যাসেসমেন্ট। ফেয়ার অ্যাসেসমেন্ট বলতে বোঝাচ্ছে কি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকালকে আমরা একই মেজারমেন্টে একই স্ট্যান্ডার্ডে মেজার করব, সেটা ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস ইভ্যালুয়েট। হ্যাঁ, কেউ যদি দেখা গেলো রিটেনে পারলে রিটেনে, আবার না পারলে দেখা গেলো তাকে আবার ওরালে জিজ্ঞেস করা, ডেমোতে না পারলে তাকে আবার ওরালে জিজ্ঞেস করা। ভেরিয়াস সেটিং নিডেড টু ইভ্যালুয়েট ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, হ্যাঁ, বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ইভ্যালুয়েট করা, হ্যাঁ, অ্যাডজাস্টিং ভেরিয়াস সেটিং। হোয়াট আর দ্য কমন শর্টকামিং ইন দ্য অ্যাসেসমেন্ট ডিজাইন? কমন শর্টকামিং অ্যাসেসমেন্ট ডিজাইনে কমন শর্টকামিং কি? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ডিড নট অ্যাড্রেস দ্য পারফরমেন্স স্টেটমেন্ট, এটা একটা কমন শর্টকামিং। ইনকমপ্লিট ইনস্ট্রাকশন, আপনি এমন ইনস্ট্রাকশন দিলেন যেটা পরিপূর্ণ না। কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন ইন দ্য অ্যাসেসমেন্ট প্ল্যান, এমন কিছু ইনস্ট্রাকশন দিলেন যেটা অ্যাসেসমেন্ট প্ল্যানের সাথে সঙ্গতিপূর্ণ না। ডিড নট অ্যাড্রেস অল পারফরমেন্স ক্রাইটেরিয়া, আপনি সমস্ত পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলা অ্যাড্রেস করলেন না। ল্যাক অফ অ্যাসেসমেন্ট টুলস, আপনার যে টুলস গুলো আনছেন সেগুলো এই অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার জন্য সাফিসিয়েন্ট না। ল্যাক অফ ইনস্ট্রাকশন টু অ্যাসেসর, একজন অ্যাসেসরকে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া দরকার অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার জন্য, কন্ডাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড ইউজেস অফ অ্যাসেসমেন্ট টুলস, দুইটার ক্ষেত্রেই সেটা ঘাটতি আছে। ল্যাক অফ ইনস্ট্রাকশন টু লার্নারকে তো আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিতে হবে, সেটারও ঘাটতি আছে। এই কমন শর্টকামিং গুলা অ্যাসেসমেন্ট ডিজাইনের, এই কমন শর্টকামিং এইগুলো সবগুলো না লিখতে পারলেও বোল্ড করা যেগুলো, এগুলো লিখতে পারলেই হবে। ল্যাক অফ ইনস্ট্রাকশন of learner, lack of assessment tools, did not address all the performance criteria, conflicting instruction in the assessment plan, incomplete instruction, assessment criteria did not address the performance statement। আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, সেজন্য আপনাদেরকে আল্লাহ বরকত দান করুক, সাইয়েদগুলো হাসানাত দ্বারা পূর্ণ করুক। আপনি আমাদের এই চ্যানেলটি যত বেশি সাবস্ক্রাইব করবেন আমরা অত বেশি উৎসাহিত পাবো, এবং আপনাদের মতো মানুষ এবং আমাদের মতো মানুষের কাছে যারা টিবেটকে চর্চা করতে চায় তাদের কাছে এটা আরো ছড়িয়ে যাক এবং মানুষ উপকৃত হোক। আল্লাহ আমাদের এই কর্মকাণ্ডকে সাদকাতুল জারিয়া হিসাবে কবুল করুক। আর আপনারা
আপনাদের মতামত, সুচিন্তিত মতামতগুলোকে কমেন্ট সেকশনে দিবেন এবং আপনাদের পরিচিত এবং যারা এরকম অ্যাসেসমেন্টের সাথে জড়িত তাদের সাথে শেয়ার করবেন। আমাদের এই পুরো কর্মকাণ্ডের সাথে আমরা দুইজনে জড়িত ছিলাম, মোহাম্মদ মাজিদুল ইসলাম এবং রাজিয়া খান। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সাইয়্যদগুলো হাসানাত দ্বারা পূর্ণ করে দেয় এবং যে উদ্দেশ্যে এই কর্মকাণ্ড সেই উদ্দেশ্যের মধ্যে আল্লাহ যেন বরকত দান করে এবং কাবিলিয়ত এবং কবুলিয়ত দান করে। আসসালামু আলাইকুম।